আজকের গল্প সদাশিবের হৈ হৈ কাণ্ড। লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। লেখকের সদাশিব সিরিজের এটা চতুর্থ গল্প। গল্পটি আমি নিয়েছি আনন্দ প্রকাশনীর শরদিন্দু অমনিবাস থেকে। শুরু করছি সদাশিবের হৈ হৈ কাণ্ড। সদাশিব সেই যে একদিন গ্রাম থেকে বিঠ্ঠল পাটিলের ঘোড়া নিয়ে পালিয়েছিল, তারপর 1 বছর কেটে গেছে। এই 1 বছরে কত না ব্যাপার ঘটেছে। বিজাপুরি পল্টনকে বারুদ জ্বালিয়ে পোড়ানো, সিন্ধু ঘটকের পিঠে চড়ে জিনজিতে গিয়ে শিবাজির বাবা শাহজির সঙ্গে দেখা করা, তাছাড়া 2-1টা ছোটোখাটো যুদ্ধ সদাশিব লড়েছে। যুদ্ধবিদ্যায় তার হাতে খড়ি হয়েছে। সে এখন একজন পাকা বার্গীর, শিবাজির খাস দেহরক্ষী সিপাহীদের একজন। কিন্তু তার মনে একটা দুঃখ আছে, এখনো তার ভালো করে গোঁফ বেরুলো না। এদিকে গ্রীষ্মকাল ফুরিয়ে এলো, বর্ষা নামতে আর দেরি নেই। শিবাজি নানা কাজে ব্যস্ত। তিনি বেশিরভাগ সময় তোরনা দুর্গে থাকেন। তোরনা দুর্গের পাশেই নতুন দুর্গ রায়গড় তৈরি হচ্ছে। শিবাজি নিজে দাঁড়িয়ে দুর্গ গড়ার কাজ তদারক করছেন। তাছাড়া তাকে মাঝে মাঝে পুনায় যেতে হয়। অন্যান্য বার্গীর সিপাহীদের সঙ্গে সদাশিবও তার সঙ্গে যায়। পুনায় নানা রকম অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, সাঁজোয়া, তলোয়ার তৈরি হচ্ছে। বড় বড় কামারশালায় 1000 লোক কাজ করছে। শিবাজি নিজের চোখে সব কাজ দেখেন, তারপর আবার ফিরে আসেন তোরনা দুর্গে। মা জিজাবাই অবশ্য তোরনা দুর্গেই আছেন। সদাশিব তোরনা দুর্গে জিজাবাইয়ের মহলের পাশে একটি ছোট কুঠুরির মধ্যে থাকত। পাথরের মেঝে বিছানা পাতা, পাথরের দেওয়ালে অস্ত্রশস্ত্র সাজানো। জিজাবাই মাঝে মাঝে এসে তার ঘরদোর পরিষ্কার করে দিয়ে যেতেন। সদাশিবের ওপর মায়ের বড় স্নেহ, তাই দেখে শিবাজি ঠাট্টা করে বলতেন, সদাশিব মায়ের কোলের ছেলে। সদাশিব লজ্জা পেত, মা শুধু হাসতেন। একদিন সকালবেলা তোরনা দুর্গে খুব হৈ হৈ পড়ে গিয়েছে। শিবাজি আজ রাতে পুনায় যাবেন, সঙ্গে 50 জন বার্গীর থাকবে। সকলে কাজে ব্যস্ত। কেউ নিজের ঘোড়া ডলাই মলাই করছে, কেউ তলোয়ারে শান দিচ্ছে, কেউ বা জামা কাপড় পাগড়ি খাড় দিয়ে কেচে শুকিয়ে নিচ্ছে। পুনায় কতদিন থাকতে হবে কিছু তো ঠিক নেই। হয়তো রাস্তায় শত্রুপক্ষের সঙ্গে দেখা হয়ে যাবে, লড়াই বাঁধবে। হর হর মহাদেও। সদাশিব শিবাজির সঙ্গে যাবে। সে ভোরে উঠেই নিজের ঢাল তলোয়ার পরিষ্কার করেছে। তারপর ঘোড়ার পরিচর্যা করবার জন্য ঘোড়াশালায় গিয়েছে। তার ঘোড়াটি, অর্থাৎ সেই হাড় চিরচিরে মরাখেকো ঘোড়াটি, যার পিঠে চড়ে সে গ্রাম থেকে এসেছিল, এই 1 বছর খাওয়া দাওয়া করে বেশ তেজি হয়ে উঠেছে। তাকে এখন আর সেই ঘোড়া বলে চেনাই যায় না। সদাশিব তার নাম রেখেছে পক্ষীরাজ। ওদিকে মা জিজাবাই সকালবেলা পুজো অর্চনা সেরে শিবাজির ঘরে গিয়েছিলেন। দেখলেন শিবাজির ঘর খালি। শিবাজি তখন তোষাখানায় গিয়ে সবনিশের সঙ্গে টাকা কড়ি সম্বন্ধে পরামর্শ করছেন। পুনায় অনেক টাকা নিয়ে যেতে হবে, তারই হিসেব নিকেশ দেখছেন। জিজাবাই ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিলেন, বিছানা ঝেড়ে গুটিয়ে রাখলেন। তারপর সদাশিবের ঘরে গেলেন। সদাশিবের ঘরও খালি। ঘরের একপাশে বিছানা এলোমেলোভাবে গোটানো রয়েছে।
জিজাবাই প্রথমে ঝাড়ু দিয়ে মেঝে পরিষ্কার করলেন, তারপর বিছানা ঝাড়তে গেলেন। বিছানা ঝেড়ে গোল করে রাখতে রাখতে কি একটা চকচকে ছোট্ট জিনিস টুম করে মাটিতে পড়ল, তারপর চাকতির মতো গড়িয়ে গেল। জিজাবাই গিয়ে জিনিসটি কুড়িয়ে নিলেন। দেখলেন একটা আংটি, সোনার আংটি। তিনি আংটিটি ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, তার ঠোঁটে একটু হাসি ফুটে উঠল। তিনি আংটি আঁচলের খুঁটে বেঁধে নিজের মহলে ফিরে এলেন। সদাশিব পক্ষীরাজকে দানা পানি দিয়ে ঘোড়াশাল থেকে বেরিয়েছে। এমন সময় তার মনে পড়ে গেল, ওই যা, আংটিটা তো বালিশের তলা থেকে সরানো হয়নি। মা ঘর পরিষ্কার করতে আসবেন, যদি আংটি দেখতে পান। সেই আংটি যা সদাশিব বিজাপুরের বাজার থেকে কুঙ্কুর জন্য কিনেছিল, নিজের কাছে লুকিয়ে রেখেছিল, কাউকে আংটির কথা বলেন। সদাশিব এক ছুটে নিজের ঘরে গিয়ে ঢুকল। যা ভেবেছিল তাই, মা ঘরদোর পরিষ্কার করে বিছানা গুটিয়ে রেখে চলে গেছেন। সে তাড়াতাড়ি বিছানা খুলে দেখল, আংটি নেই। কি সর্বনাশ! তবে কি মা! এই সময় দোরের কাছ থেকে একজন দাসী ডাকল, সদাশিব ভাই, জিজামা তোমাকে ডাকছেন। সদাশিব ভিজে বেড়ালের মতো দাসীর পিছু পিছু জিজাবাইয়ের মহলে গেল। জিজাবাই খাবারের থালা সাজিয়ে বসেছিলেন। বললেন, তোরা আজ রাত্রিরে পুনায় চলে যাবি, কবে ফিরবি ঠিক নেই, তাই তোদের জন্য মতিচুরের লাড়ু করেছি, আয় খেতে বস। সদাশিব খেতে বসল। মা আংটির কথা তুললেন না। দু চারটে অন্য কথার পর সদাশিবকে বললেন, হ্যাঁ রে সদাশিব, 1 বছর হলো গাঁ থেকে এসেছিস, তোর কি গাঁয়ে গিয়ে আপনজনদের সঙ্গে দেখাশুনো করে আসতে ইচ্ছা করে না? সদাশিব করুণ সুরে বলল, গাঁয়ে আমার আপনজন কে আছে মা? কেন, তোর মামা মামি আছে। মামা মামি আমাকে ভালোবাসে না, সবাই মিলে আমাকে গাঁ থেকে তাড়িয়ে দিয়েছে। গাঁয়ের কেউ তোকে ভালোবাসে না? কেউ না, বলে সদাশিব গভীর নিঃশ্বাস ফেলল। জিজাবাই তখন আঁচল থেকে আংটি খুলে তাকে দেখালেন। বললেন, এই আংটি তবে কার জন্য কিনেছিস? সদাশিবের মুখে কথা নেই, সে ঘাড় গুঁজে বসে রইল। মা আবার বললেন, জিঞ্জি থেকে ফেরার পথে তুই বিজাপুর গিয়েছিলি, সেখানেই আংটি কিনেছিলি, কেমন? সদাশিব ঘাড় নাড়ল। মা জিজ্ঞেস করলেন, কার জন্য কিনেছিলি? আর সকলের কাছে মিথ্যে কথা বলা যায়, মার কাছে মিথ্যে বলা যায় না। সদাশিব চিঁ সুরে বলল, কুঙ্কুর জন্য। মা হাসলেন। কুঙ্কু কে, গাঁয়ের মেয়ে? সদাশিব বলল, হ্যাঁ, বিঠল পাটিলের মেয়ে। মা বললেন, কেমন দেখতে, কেমন স্বভাব, কত বয়স, সব আমায় বল। কুঙ্কুর কথা বলতে সদাশিবের খুবই সংকোচ হলো, কিন্তু মায়ের হুকুম তো আর অমান্য করা যায় না। সে আস্তে আস্তে থেমে থেমে বলতে আরম্ভ করল। বলতে বলতে কিন্তু তার সংকোচ কেটে গেল। কুঙ্কু কত ভালো মেয়ে, তার কত বুদ্ধি। সে লুকিয়ে সদাশিবকে নিজের খাবারের ভাগ দিত। এই সব কথা বলতে বলতে সদাশিব ভীষণ উৎসাহিত হয়ে উঠল। শেষকালে বলল, মা, গাঁয়ের মাতব্বরেরা যখন আমাকে গাঁ ছেড়ে চলে যেতে বলল, তখন কুঙ্কুই আমাকে বুদ্ধি দিয়েছিল শিববারাওয়ের দলে যোগ দিতে। বলেছিল, তুমি শিবাজির কাছে যাও, শিবাজির ডাকাত নয়, তিনি একদিন দেশের রাজা হবেন। সব শুনে জিজাবাই মনে মনে খুশি হলেন। বললেন, কুঙ্কু ভালো মেয়ে, বুদ্ধিমতী মেয়ে, তুই তার জন্য আংটি কিনেছিস, বেশ করেছিস,
কিন্তু দিবি কবে? গাঁয়ে যা, আংটি তাকে দিয়ে আয়। সদাশিব বলল, কি করে যাব মা, কত কাজ রয়েছে। আজ শিববারাওয়ের সঙ্গে পুনা যেতে হবে। যতদিন না বর্ষা নামছে ততদিন কাজের ছুটি নেই, আর বর্ষা নামলে চারিদিক জলে ভরে যাবে, তখন কি আর যেতে পারবো? জিজাবাই বললেন, আচ্ছা, আমি শিববাকে বলবো। সদাশিব ব্যগ্র হয়ে বলল, না মা, তুমি শিববারাওকে কিছু বলো না, তিনি নিজে থেকে যখন ছুটি দেবেন তখনই যাব। জিজাবাই হেসে বললেন, আচ্ছা বেশ, সে তোকে ভাবতে হবে না, তুই এখন যা, লাড্ডু খেয়ে তারপরে নিজের কাজে যা। রাত্রির প্রথম প্রহর কেটে যাবার পর শিবাজি 50 জন বার্গিন নিয়ে ঘোড়ার পিঠে দুর্গ থেকে বেরুলেন। 2 দণ্ড পরে কৃষ্ণপক্ষের চাঁদ উঠবে, তখন পথ চিনে যাবার কোনো অসুবিধা হবে না। লড়াই দাঙ্গার সময় বেশি সৈন্য সঙ্গে না থাকলে দিনের বেলা পথ চলা নিরাপদ নয়, তাই কোথাও যাবার দরকার হলে শিবাজি রাত্রিকালেই যাতায়াত করতেন। অন্ধকারে শিবাজির দল চলেছে, আগে আগে শিবাজি, পেছনে 50 জন সওয়ার। ক্রমে চাঁদ উঠল। ভাঙা চাঁদের আবছা আলোতে পাহাড় উপত্যকা পেরিয়ে শিবাজি চলেছেন, যেন একটা পাহাড়ি ময়াল সাপ একে বেঁকে বিবরের সন্ধানে চলেছে। পুনা পৌঁছতে ভোর হয়ে গেল। পুনা তখন একটা বড় গোছের গ্রাম ছিল, শহর হয়ে দাঁড়ায়নি। বেশিরভাগ ঘর বাড়ি চাল খড়ের, কিছু পাকা বাড়ি আছে। মাঝখানে শিবাজির বাবা শাহজির সাবেক মহল, প্রকাণ্ড চক মিলানো ইমারত। পুনা শাহজির জাগির ছিল। শাহজি এখানে স্ত্রী পুত্রকে দাদোজি কণ্ডদেব নামে এক ব্রাহ্মণের জিম্মায় রেখে দাক্ষিণাত্যে যুদ্ধ করতে চলে গিয়েছিলেন, তারপর আর ফিরে আসেননি। দাদোজি কণ্ডদেব শিবাজির অভিভাবক ছিলেন, তিনি সম্প্রতি মারা গেছেন। শিবাজি স্বাধীন হয়ে সমস্ত মারাঠা দেশ নিজের কবজায় আনবার চেষ্টা করছেন। পুনা তার প্রধান কর্মকেন্দ্র। পুনায় শিবাজির প্রায় 2000 সিল্লাদার সৈন্য আছে। তারা স্থায়ী সৈন্য নয়। বর্ষা নামলে যুদ্ধ থেমে যায়, তখন তারা যে যার খেতে খামারে কাজ করতে চলে যায়। আবার বর্ষা কেটে গেলে দশহরার দিন এসে হাজির হয়। শিবাজি সদল বলে এসে নিজের পৈতৃক মহলে উঠলেন। বিরাট মহলে অনেক জায়গা, অসংখ্য ঘর, 50 জন বার্গির রক্ষী মহলের মধ্যেই রইল। যে 2000 সিল্লাদার সিপাহী আগে থাকতে ছিল, তারা মহলের চারপাশে ছাউনি ফেলে থাকত। যতদিন শিবাজি এখানে ছিলেন না, ততদিন তাদের কোনো কাজ ছিল না। জোয়ার বাজরির রুটি খেত আর হই হল্লা করে বেড়াতো। এখন শিবাজি আসার সঙ্গে সঙ্গে সবাই চানকে গেল, যে যার অস্ত্র শস্ত্র ঘষামাজা করতে শুরু করলো। শিবাজি এসেছেন, হুকুম হলেই যুদ্ধে বেরোতে হবে। শিবাজির কিন্তু যুদ্ধে বেরোবার কোনো চেষ্টা নেই। তিনি কখনো কামারশালায়, কখনো বারুদের কারখানায় ঘুরে ঘুরে কাজকর্ম তদারক করে বেড়াচ্ছেন। বাকি সময় দপ্তরখানায় বসে সবনিশ, চিটনিস, সুবাদার, থানাদারদের সঙ্গে পরামর্শ করছেন। ভিতরে ভিতরে একটা উদ্যোগ চলছে, কিন্তু বাইরে কিছু প্রকাশ নেই। সদাশিব সর্বদা শিবাজির কাছে কাছে ঘোরে, কিন্তু শিবাজি নিজের কাজে এমন মগ্ন হয়ে আছেন যে সদাশিবকে লক্ষ্যই করেন না। সদাশিব ভাবে, মা জিজাবাই বোধহয়
তাকে সদাশিবের গাঁয়ে যাবার কথা বলতে ভুলেই গেছেন। কয়েকদিন কেটে যাবার পর একদিন দুপুরবেলা শিবাজি সদাশিবকে ডেকে পাঠালেন। দপ্তরখানার দিওয়ানের ওপর বসে শিবাজি একজন মুহুরীকে দিয়ে চিঠি লেখাচ্ছেন। তিনি মুখে বলছেন আর মুহুরী লিখে নিচ্ছে। সদাশিব দিওয়ানের পাশে গিয়ে চুপটি করে দাঁড়ালো। চিঠি লেখা শেষ হলে মুহুরী গালা দিয়ে চিঠি মোহর করল, তারপর শিবাজির হাতে দিল। শিবাজি হাত নেড়ে তাকে ইশারা করলেন, সে চলে গেল। শিবাজি তখন সদাশিবের দিকে ফিরে একটু হাসলেন, বললেন, কি রে সদাশিব, মার মুখে শুনলাম তুই নাকি গাঁয়ে যেতে চাস? মা তাহলে বলেছেন। সদাশিব বলল, তুমি যদি ছুটি দাও রাজা, তাহলে যেতে পারি। শিবাজি বললেন, তুই তো ডোঙ্গরপুরের ছেলে। ডোঙ্গরপুর পুনা থেকে কত দূর? 25 কোষ উত্তরে। তা বেশ, যা। কতদিনে ফিরবি? 3-4 দিনের মধ্যে ফিরতে পারবো। কবে যাব? আজই বেরিয়ে পড় না, যত শিগগির যাবি তত শিগগির ফিরতে পারবি। আচ্ছা, বলে সদাশিব পিছু ফিরছিল। শিবাজি ডাকলেন, আর শোন, তুই চাকন দুর্গ চিনিস? সদাশিব বলল, নাম শুনেছি, পুনার উত্তরে। হ্যাঁ, বেশি দূরে নয়। এখন যদি বেরিয়ে পড়িস সন্ধ্যের আগে পৌঁছতে পারবি। তোর গাঁয়ে যাবার রাস্তা থেকে একটু পশ্চিম দিক বেঁকে যেতে হবে। আমি তোকে রাস্তা বাতলে দেব। চাকন দুর্গে কিছু দরকার আছে? আছে। এই চিঠিখানা চাকন দুর্গের স্যার ই নৌবত ফিরিঙ্গিজি নাসরালাকে দিতে হবে। এখন যা বলি মন দিয়ে শোন। ভারী গোপনীয় চিঠি। এই চিঠি যদি ফিরিঙ্গিজি নাসরালা ছাড়া আর কারুর হাতে পড়ে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তুই চাকন দুর্গে গিয়ে খুব সাবধানে ফিরিঙ্গিজির খোঁজ খবর নিবি। যদি দেখা পাস, ইশারায় তাকে জানাবি তুই শিবাজির লোক। সে যদি জুন্নরগড়ের নাম করে তখন তার হাতে চিঠি দিবি। জুন্নরগড়, মনে থাকবে তো? সদাশিব বলল, মনে থাকবে রাজা। জিজামার মুখে শুনেছি জুন্নরগড় দুর্গের কাছে শিউনেরি গ্রামে তুমি জন্মেছিলে। শিবাজি হাসলেন। হ্যাঁ, তারপর শোন, ফিরিঙ্গিজিকে চিঠি দিয়ে তুই নিজের গাঁয়ে চলে যাবি। তারপর ফেরার সময় আবার চাকন দুর্গ হয়ে আসবি। কেমন? সদাশিব পাখি পড়ার মতো বলল, চাকন দুর্গে যাব, ইশারায় জানাবো আমি শিবাজির দূত। যে লোক জুন্নরগড়ের নাম বলবে তাকে চিঠি দেব, আর কাউকে দেব না। চিঠি দিয়ে গ্রামে চলে যাব, ফেরার পথে আবার চাকন দুর্গে যাব। এই তো? হ্যাঁ, এই। বলে শিবাজি সদাশিবকে চাকন দুর্গে যাবার রাস্তা বুঝিয়ে দিলেন। সদাশিব চিঠিখানা সযত্নে কোমরে বেঁধে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা কথা তার মনে পড়ল। সে ফিরে এসে কাঁচুমাচু হয়ে দাঁড়ালো। শিবাজি বললেন, কি রে? সদাশিব বলল, রাজা, আমার একটা আর্জি আছে। তোমার একটা ঘোড়া আমায় দাও। শিবাজি প্রশ্ন করলেন, কেন? তোর নিজের ঘোড়া কি হলো? অসুখ করেছে নাকি? সদাশিব ঘাড় চুলকোতে লাগলো। না, আমার ঘোড়া ভালোই আছে, কিন্তু কিন্তু কি? নিজের ঘোড়া চড়ে যাবি না কেন? কি ব্যাপার বল দেখি। সদাশিব চুপ করে রইল। শিবাজি তখন হেসে উঠলেন, বুঝেছি, গাঁ থেকে কার ঘোড়া চুরি করে পালিয়েছিলি, তাই না? বিঠ্ঠল পাটিলের ঘোড়া চুরি আমি করি। ঘোড়াটা না খেতে পেয়ে মরে যাচ্ছিল। শিবাজি আরও খানিকক্ষণ হাসলেন,
তারপর বললেন, আমার ঘোড়াশালায় যা, যে ঘোড়াটা তোর পছন্দ সেটা নে, আর গাঁয়ের পাটিল যদি গন্ডগোল করে তাকে ঘোড়ার দাম দিয়ে দিস। দু দণ্ডের মধ্যে সাজসজ্জা করে কোমরে তলোয়ার বেঁধে সদাশিব ঘোড়ার পিঠে চলল। শিবাজির ঘোড়াশাল থেকে সে যে ঘোড়াটি বেছে নিয়েছে তার রং কালো, ছিপছিপে গরম, হাওয়ার মতো ছুটতে পারে। ঘোড়ায় চড়ে সদাশিব উত্তর মুখে ঘোড়া ছুটিয়ে দিল। চাকন দুর্গ পুনা থেকে ৯-১০ ক্রোশ দূরে, সূর্যাস্তের আগেই সেখানে পৌঁছতে পারবে। পুনার পশ্চিম আর দক্ষিণ দিকে যত পাহাড় পর্বত, উত্তর দিকে তত নয়। ২-৪টে নদী নালা আছে, তাও গ্রীষ্মের শেষে শুকিয়ে এসেছে, হেঁটে নদী পার হওয়া যায়। সদাশিব মনের আনন্দে চলেছে। গ্রামের সকলে তার শত্রু, কিন্তু কুঙ্কু তার বন্ধু। কুঙ্কুকে সে আংটি দেবে। আংটিটা সুতোয় বেঁধে সে গলায় ঝুলিয়ে নিয়েছে। আংরাখার তলায় বুকের কাছে আংটি লুকোনো আছে। কুঙ্কু এতদিনে নিশ্চয়ই বড়সড় হয়েছে, সদাশিবকে দেখে খুব খুশি হবে। কিন্তু কুঙ্কুর বাবা বিঠ্ঠল পাটিল তাকে দেখে খুশি হবে কি? যাক, গ্রামের কথা পরে ভাবলেই চলবে, আগে চাকন দুর্গ। সদাশিব চাকন দুর্গ আগে দেখেনি। মহারাষ্ট্র দেশে অসংখ্য দুর্গ আছে, তার মধ্যে কোন দুর্গ মুসলমানদের অধীন, কোন দুর্গ স্বাধীন তা বলা যায় না। চাকন দুর্গ একদিন শাহজির জাগিরের মধ্যেই ছিল, এখন স্বাধীন। শিবাজি মহারাষ্ট্র দেশের দুর্গগুলি একে একে নিজের হাতে আনবার চেষ্টা করছেন। হয়তো চাকন দুর্গও তিনি জয় করতে চান। চিঠিখানা ফিরিঙ্গজি নার্সালার হাতে পৌঁছে দেওয়া বোধহয় খুব শক্ত হবে না। সদাশিব মনে মনে নানা রকম মতলব আঁটতে আঁটতে চলল। ক্রমে সূর্য পশ্চিমে ঢলে পড়ল। সামনে অসমতল প্রান্তরের শেষে চাকন দুর্গ দেখা গেল। পাহাড়ের ডগায় নগ্ন চৌরস জমির ওপর উঁচু পাঁচিল দিয়ে ঘেরা চাকন দুর্গ। দুর্গের বাইরে খানিক দূরে একটা গ্রাম। পড়ন্ত রোদ্দুরে গ্রামের খড় ছাওয়া কুটিরগুলি দেখা যাচ্ছে। সদাশিব যখন দুর্গ তোরণে গিয়ে পৌঁছল, তখন সূর্য পাটে বসেছে। ৫ জন পাহারাদার সিপাহী তোরণের সামনে সারি দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের হাতে বল্লম, কোমরে তলোয়ার। সদাশিব কাছে আসতে তাদের মধ্যে একজন হুঙ্কার দিয়ে উঠল, খবরদার! সদাশিব ঘোড়া দাঁড় করালো, বলল, হর হর মহাদেব। সে একে একে সকলের মুখ দেখল। সকলের মুখেই সন্দেহ আর বিদ্বেষ। হর হর মহাদেব কথার ইঙ্গিত কেউ বুঝতে পারেনি। প্রহরীদের সর্দার কড়া সুরে বলল, কি চাও? সদাশিব ঘোড়া থেকে নেমে বিনীতভাবে বলল, আমি একজন হিন্দু সিপাহী, কাজ খুঁজে বেড়াচ্ছি। কিল্লাদারের সঙ্গে একটু দেখা করতে চাই। কোথা থেকে আসছো? অনেক ঘুরে ঘুরে আসছি। বিজাপুরীদের দলে ছিলাম, তা বর্ষা আসছে, ওরা রাখল না। শিবাজির কাছে পুনায় গিয়াছিলাম, শিবাজিও বিদেয় করে দিল, বলল বর্ষার পর এসো। তাই এখানে এসেছি। দুর্গে কি সিপাহীর দরকার নেই? না, দরকার নেই। সদাশিব নিরাশভাবে একটু চুপ করে থেকে বলল, রাত্রির হয়ে এলো, এখন কোথায় যাব? তোমরা আজ রাত্রিরে আমাকে দুর্গে থাকতে দেবে? কাল সকালেই আমি চলে যাব। না, অচেনা লোককে দুর্গে থাকতে দেবার হুকুম নেই। ৫ জন রক্ষী পিছু হটে দুর্গে প্রবেশ করল। তারপর কর্কর শব্দে তোরণ দ্বার বন্ধ করে দিল। সদাশিব কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ঘোড়ার রাশ ধরে ফিরে চলল। কার্যসিদ্ধি হলো না।
আজ বোধহয় গাছতলায় রাত কাটাতে হবে। দুর্গ এবং গ্রামের মাঝামাঝি জায়গায় একটা পাতা ঝরা গাছ। সদাশিব তার শুকনো ডালে ঘোড়া বেঁধে একটা পাথরের চ্যাঙরের ওপর ক্লান্তভাবে বসল। ভাবতে লাগলো এখন কি কর্তব্য। গায়ের লোকেরা তাকে দেখতে পেয়েছে, কিন্তু কেউ তার কাছে আসছে না। সন্ধে হয়ে গেছে, সবাই গরু বাছুর রান্না বান্না নিয়ে ব্যস্ত। অজানা সিপাহী সম্বন্ধে তাদের কোনো কৌতূহল নেই। সারা জন্ম ধরে তারা খালি সিপাহী দেখছে, যেখানে সিপাহী সেখানেই গণ্ডগোল। রাত্রির অন্ধকার ঘনিয়ে আসছে। সদাশিব চোখ তুলে দেখল চাকন দুর্গের নিস্তব্ধ ধূসর মূর্তি শূন্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে। দুর্গে যেন জনমানব নেই, একটি প্রদীপ জ্বলছে না। কেবল প্রাকারের ওপর টহলদার প্রহরী নিশাচর পাখির মতো ঘুরে বেড়াচ্ছে। সেই দিকে চেয়ে চেয়ে সদাশিবের মাথায় আস্তে আস্তে একটা বুদ্ধি গজাতে লাগলো। দুর্গের লোকেরা ভারী সন্দিগ্ধ, ভারী সতর্ক। সিধা পথে তারা ফিরিঙ্গিজির সঙ্গে দেখা করতে দেবে না। শিবাজি বলেছিলেন কোনো উপায়ে ফিরিঙ্গিজিকে জানিয়ে দিতে হবে যে শিবাজির দূত তার সঙ্গে দেখা করতে এসেছে। কথা বলার সুযোগ যদি না হয়, তবে অন্য উপায়ে সংকেত পাঠানো যায় কি? ফিরিঙ্গিজি দুর্গের সারি নৌবত, তিনি নিশ্চয়ই রাত্রে ছাদে উঠে তদারক করে প্রহরীরা প্রাকারে ভালোভাবে পাহারা দিচ্ছে কিনা তা দেখেন। প্রহরীরা অনেক সময় প্রাকারে ঠেস দিয়ে বেশ এক ঘুম ঘুমিয়ে নেয়, তাই কিল্লাদারকে সাবধান থাকতে হয়। হঠাৎ বোকাটে ধরনের হাসির শব্দে সদাশিবের চমক ভাঙল। সে ঘাড় ফিরিয়ে দেখল একটা লোক নিঃশব্দে তার কাছে এসে দাঁড়িয়েছে। লোকটার বয়স বেশি নয়, সদাশিবের চেয়ে কিছু বড় হবে। রোগা হাড় বের করা মুখ, মুখে অল্প দাড়ি গোঁপ আছে, মাথার চুল ঝাঁকড়া আর জট পাকানো। চোখ দুটো জলজল করছে। সদাশিব তার পানে চোখ ফেরাতেই সে বড় বড় দাঁত বের করে বলল, আমার নাম সহস্রবুদ্ধি। সদাশিব বলল, তাই নাকি? তোমার তো অনেক বুদ্ধি। এই গ্রামে থাকো বুঝি? সহস্রবুদ্ধি বলল, হ্যাঁ, গাঁয়ের লোক আমাকে পাগলা বলে। আমি কিন্তু পাগলা নই, আমার ভীষণ বুদ্ধি, আমি সব জানি। সদাশিবের বুঝতে বাকি রইল না যে সহস্রবুদ্ধির মাথায় কিচ্ছু নেই। সব গাঁয়ে একটা আধটা পাগলাটে ধরনের লোক থাকে, এ গাঁয়ের পাগলাটে লোক হলো সহস্রবুদ্ধি। সদাশিব হেসে বলল, তবে তো তুমি আমার বন্ধু। এসো বসো, আমার বুদ্ধি একটু কম, দেখো না ঘোড়ায় চড়ে টো টো করে ঘুরে বেড়াচ্ছি। সহস্রবুদ্ধি খুশি হয়ে সদাশিবের পাশে এসে বসল। বলল, তুমি তো সিপাহী, তোমার তলোয়ার আছে, ঘোড়া আছে, দুর্গে ঢুকতে দিল না বুঝি? সদাশিব বলল, না। কিন্তু তুমি জানলে কি করে? সহস্রবুদ্ধি মাথাটি ডাইনে বাঁয়ে নাড়তে নাড়তে বলল, আমি সব জানি। দুর্গের কথা জানি, গাঁয়ের কথা জানি। গাঁয়ের বুড়ো মহাজন বাপুরাও বউকে বিষ খাইয়ে মেরেছে, তাও জানি। তাই নাকি? কেন? আবার বিয়ে করবে বলে। দুটো বউ পুষতে খরচ বেশি, তাই পুরনো বউকে মেরে নতুন বউ বিয়ে করবে। বাহ, ভারী বুদ্ধি তো মহাজনের। তোমাদের গ্রামে দেখছি সবাই বুদ্ধিমান।
কিন্তু আমার মতো বুদ্ধি কারণ নেই, আমি সহস্র বুদ্ধি। তা বটে, তা বটে। আচ্ছা ভাই সহস্র বুদ্ধি, চাকন দুর্গের মালিককে বলো দেখি। ও মা, তা জানো না? চাকন দুর্গের 3 জন মালিক। হাবলাদার আছে, সারি নৌবত আছে, আর সাবনিস আছে। কেউ কাউকে দেখতে পারে না, খালি কামড়া কামড়ি করে। তাই নাকি? কামড়া কামড়ি করে তুমি জানলে কি করে? দুর্গে গিয়েছ নাকি? না, দুর্গে কাউকে ঢুকতে দেয় না। গাঁয়ের মাতব্বরেরা নিজেদের মধ্যে বলা বলি করে, তাই শুনেছি। বলেছি না আমি সব জানি। সদাশিব আন্দাজে দুর্গের ব্যাপার বুঝে নিল। দুর্গের 3 জন মালিকের মধ্যে কেবল একজনের সঙ্গে শিবাজির লুকিয়ে লুকিয়ে চিঠি লেখালেখি চলছে। অন্য 2 জন কিচ্ছু জানে না, কিন্তু তারা ফিরিঙ্গিজিকে সন্দেহ করে। এই অবস্থায় শিবাজির চিঠি যথাস্থানে পৌঁছে দেওয়া বেশ কঠিন কাজ, কিন্তু দিতেই হবে। যেমন করে হোক চিঠি পৌঁছে দিতেই হবে। এদিকে অন্ধকার হয়ে গেছে, সহস্রবুদ্ধির মুখ ভালো করে দেখা যাচ্ছে না, কেবল তার সাদা সাদা দাঁতগুলো দেখা যাচ্ছে। সদাশিব বলল, ভাই সহস্রবুদ্ধি, তুমি ভারী বুদ্ধিমান, আমার জন্য একটা কাজ করবে? গায়ের সবাই তাকে পাগলা বলে খেপায়, তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু সদাশিব তার বুদ্ধির কদর বুঝেছে। সহস্রবুদ্ধি আনন্দে ডগমগ হয়ে বলল, তুমি যা বলবে তাই করব, আমি সব কাজ করতে পারি। সদাশিব বলল, আমার বড় খিদে পেয়েছে, ঘোড়াটিও সারাদিন খায়নি। তুমি গাঁ থেকে জোয়ারের আটা আনতে পারবে? আর কয়লা? আমি পয়সা দেব। সহস্রবুদ্ধি লাফিয়ে উঠে বলল, নিশ্চয়ই আনতে পারি, চিন্তামন মুদির দোকানে আছে, দাও পয়সা। সদাশিব তাকে কয়েকটা পয়সা দিয়ে বলল, আর শোনো, বেশি করে কয়লা এনো, ঘোড়ার জন্য ভাকরি তৈরি করতে হবে, তাছাড়া নুন চাই, জল চাই। হ্যাঁ হ্যাঁ, সব আনবো, তুমি কিচ্ছু ভেবো না। সহস্রবুদ্ধি অন্ধকারে মিলিয়ে গেল। সদাশিব গাঁয়ের দিকে তাকিয়ে বসে রইল। গাঁয়ে 2-4টে পিদিম জ্বলছে। দেব মন্দিরে ঠুং ঠুং করে ঘন্টি বাজল। আর কিছুক্ষণ বাদেই গাঁয়ের লোকেরা খেয়ে দিয়ে পিদিম নিভিয়ে ঘুমিয়ে পড়বে। সদাশিবের দুর্ভাবনা হতে লাগলো, সহস্রবুদ্ধি যদি ফিরে না আসে, পাগল ছাগল মনীষী যদি ভুলে গিয়ে থাকে। এক রাত্রি না খেলে কোনো ক্ষতি নেই, কিন্তু কয়লা যে নিতান্তই দরকার। কয়লা না পেলে ওই কে আসছে না, প্রকাণ্ড হাতির মতো একটা জন্তু সদাশিবের দিকে এগিয়ে আসছে। হাঁস ফাঁস শব্দ হচ্ছে, অন্ধকারে ভালো ঠাহর করা যায় না। সদাশিব তলোয়ারের মুঠে হাত দিয়ে উঠে দাঁড়ালো। তারপর সে জোর গলায় হেসে উঠল। হাতি নয়, সহস্রবুদ্ধি আসছে। তার মাথায় প্রকাণ্ড ঝাঁকায় কাঠকয়লা, পিঠে জোয়ার বাজরির বস্তা, কাঁখে জলের ঘড়া। একে একে সব বোঝা নামিয়ে নিয়ে সদাশিব বলল, তোমাকে আমি হাতি ভেবেছিলাম, জানো তো? তুমি কিন্তু আজ আমার সঙ্গে খাবে, কেমন? সহস্রবুদ্ধি একগাল হেসে বলল, খাবো, দাঁড়াও, নুন লঙ্কা আর চাটনি নিয়ে আসি, মুদির বউ দেবে বলেছে। আর একটা মাটির গামলা এনো। আচ্ছা। সহস্রবুদ্ধি চলে গেল এবং কিছুক্ষণ পরেই গামলা ইত্যাদি নিয়ে ফিরে এলো। সদাশিব প্রথমে গামলায় জল ঢেলে ঘোড়াকে জল খাওয়ালো, তারপর আগুন জ্বালতে বসলো। 1 আঁচলা কয়লা
মাটিতে রেখে চকমকি ঠুকে আগুন ধরালো। কয়লার আগুনে ঘুটঘুটে অন্ধকার খানিকটা হালকা হলো। সদাশিব বলল, ভাই সহস্রবুদ্ধি, তুমি রুটি গড়তে জানো? সহস্রবুদ্ধি বলল, বাহ, তা আর জানি না। তাহলে তুমি রুটি গড়ো, আমি ততক্ষণ একটা মজা করি। কি মজা করবে? দেখোই না। সহস্রবুদ্ধি আটা মেখে রুটি গড়তে বসল। সদাশিব দুহাতে কয়লা নিয়ে মাটির ওপর লম্বালম্বি ভাবে সাজিয়ে রাখতে লাগলো। একটা লম্বা রেখা, তার দুদিকে দুটো ডাল বেরিয়েছে। সাজানো হয়ে গেলে সদাশিব তাতে আগুন ধরিয়ে দিল। দেখতে দেখতে মাটির ওপর আগুনের একটা ত্রিশূল জ্বলতে লাগলো। সহস্রবুদ্ধি রুটি গড়তে গড়তে দেখছিল। বলল, এ যে একটা ত্রিশূল। সদাশিব বলল, হ্যাঁ, আমি শিব ভক্ত কিনা, তাই শিবের ত্রিশূল করেছি। সহস্রবুদ্ধি বলল, বাহ, বেশ মজা তো। সদাশিব দুর্গের দিকে একবার তাকালো। প্রাকারের ওপর থেকে আগুনের ত্রিশূল নিশ্চয়ই দেখা যাবে, কিন্তু কেউ দেখবে কি? দেখলেও বুঝতে পারবে কি? ক্রমে রাত্রি বাড়ছে, ঘোড়াটা ছটফট করছে। রুটি সেঁকা হলে সদাশিব প্রথমে ঘোড়াটিকে পেট ভরে খাওয়ালো। তারপর সহস্রবুদ্ধিকে নিয়ে নিজে খেতে বসল। খাবার জিনিস শুধু মোটা মোটা রুটি, নুন আর তেঁতুল দিয়ে কয়েদবেলের চাটনি। তাই দুজনে খুব তৃপ্তি করে খেল। তারপর শোয়ার পালা। সদাশিব ঘোড়ার পিঠ থেকে কম্বল খুলে এনে মাটিতে পাতল। সহস্রবুদ্ধি বলল, আমিও তাহলে আজ এখানেই শুই। সদাশিব একটু থমকে গিয়ে বলল, তা শো। দুজনে পাশাপাশি শুলো। সদাশিব ভাবতে লাগলো, রাত্রে যদি দুর্গ থেকে কেউ আসে তবে মুশকিল হবে। সহস্রবুদ্ধি জানতে পারবে, হয়তো গ্রামে গিয়ে গল্প করবে। কি করা যায়? সহস্রবুদ্ধিকে এখান থেকে সরানো দরকার। শুয়ে শুয়ে কত কথা হতে লাগলো। আকাশ ভরা তারার পানে চেয়ে চেয়ে সদাশিব বলল, ভাই সহস্রবুদ্ধি, তোমার ঘরে কে কে আছে? সহস্রবুদ্ধি বলল, খালি ঠাকুরমা বুড়ি আছে, সে মরে গেলে আর কেউ থাকবে না গো। তুমি রাত্রে ঘরে না গেলে তোমার ঠাকুরমা হয়তো ভাববে। আইবুড়ির ভাবনা চিনতে নেই, সন্ধে হলে আফিম খেয়ে ঘুমোয়। এদিকে সুবিধা হলো না দেখে সদাশিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ বলল, সহস্রবুদ্ধি, তুমি ভূতে বিশ্বাস করো? ভূত? সহস্রবুদ্ধি উঠে বসল। গাঁয়ের বুড়োরা ভূতের গল্প করে শুনেছি, কিন্তু আমি কখনো দেখিনি। সদাশিব বলল, যারা রাত্রে ঘরে শোয় তারা বড় একটা ভূত দেখতে পায় না, কিন্তু মাঠে শুলে প্রায়ই দেখা যায়। সত্যি? তুমি দেখেছ নাকি? কতবার দেখেছি, আমি তো সিপাহী, যুদ্ধের সময় মাঠেই শুতে হয়। একবার গভীর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে দেখি একটা ভূত হুমড়ি খেয়ে আমার মুখ দেখছে। ওরে বাবা, তুমি তখন কি করলে? কি আর করব, রাম নাম করতে লাগলাম। অনেকক্ষণ রাম নাম করবার পর ভূতটা চলে গেল। সহস্রবুদ্ধি সদাশিবের কাছে একটু সরে বসল, খানিকক্ষণ চুপচাপ। তারপর সহস্রবুদ্ধি বুকে সাহস এনে বলল, আমাদের গায়ের আশেপাশে ভূত নেই, ভূত থাকলে আমি দেখতে পেতাম না। সদাশিব বলল, অপঘাত মৃত্যু হলে মানুষ ভূত হয়। তুমি বলছিলে না বাপুরাও মহাজন তার বউকে বিষ খাইয়ে মেরেছে? বউটা নিশ্চয়ই পেতনি হয়ে ঘুরে বেড়াচ্ছে।
সহস্রবুদ্ধির এবার হি হি কম্প আরম্ভ হয়ে গেল। সে সদাশিবকে খামচে ধরে বলল, ওরে বাবারে, আমি এখন কি করি? যাই বাবা, ঘরের মধ্যে আই বুড়ির কাছে গিয়ে শুয়ে থাকি, কিন্তু একলা যাব কি করে? সদাশিব বলল, রাম নাম জপ করতে করতে চলে যাও, কোনো ভয় নেই, কাল সকালে আবার এসো। সহস্রবুদ্ধি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। জোরসে রাম নাম বলতে বলতে গাঁয়ের দিকে লম্বা দৌড় মারল। সদাশিব তখন উঠে আগুনের ত্রিশূলে আরও খানিকটা কয়লা দিল। ত্রিশূল আবার উজ্জ্বল হয়ে উঠল। সদাশিব তখন ফিরে এসে শুল। আকাশের তারাগুলি আস্তে আস্তে পশ্চিম দিকে সরে যাচ্ছে। সহস্রবুদ্ধি নিশ্চয়ই তার আইবুড়ির কাছে গিয়ে শুয়েছে। ভূত কি সত্যি আছে? সদাশিব কখনো ভূত দেখেনি, তবে গল্প শুনেছে অনেক। সদাশিব ঘুমিয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছিল বলা যায় না। স্বপ্ন দেখল একটা ভূত হুমড়ি খেয়ে তার মুখ দেখছে। সদাশিব চোখ চেয়ে বলল, কে তুমি? আগুনের ত্রিশূল ছাইয়ের তলায় চাপা পড়ে গেছে। অন্ধকারে কেবল একটা মাথা দেখা যাচ্ছে, আর শোনা যাচ্ছে নিঃশ্বাসের শব্দ। মাথাটা সদাশিবের মুখের সামনে থেকে সরে গেল। চাপা গলায় আওয়াজ হলো, আমি জন্নরগড়ের লোক। সদাশিব উঠে বসল। ফিরেঙ্গিজি নার্সালা? হ্যাঁ, তোমার মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু তাতে ক্ষতি নেই, আমি শিবাজির দূত। কি করে তুমি জানলে আমি এসেছি? তরুণরক্ষীরা খবর দিয়েছিল? না, ওরা কেবল বলেছিল একজন সিপাহী কাজের খোঁজে এসেছে। অমন দু চারটে সিপাহী রোজই আসে। বর্ষার সময় দুর্গে কাজ চায়, তাই আমার সন্দেহ হয়নি। তারপর এক প্রহর রাতে যখন প্রাকারে উঠলাম, দেখলাম আগুনের ত্রিশূল জ্বলছে। তখন বুঝতে পারলাম শিবের ত্রিশূল মানে শিবাজি। সদাশিবের মন আনন্দে ভরে উঠল। ফন্দিটা খেটেছে তাহলে। সে জিজ্ঞেস করল, তুমি দুর্গ থেকে বেরুলে কি করে? আমি ঘরের জানলা থেকে দড়ি ঝুলিয়ে নেমে এসেছি। আমার ঘর দুর্গের অপর দিকে, প্রাকারের গায়ে। সেখান থেকে তোমার ত্রিশূল দেখা যায় না। দুর্গ প্রাকারে উঠেছিলাম, তাই দেখতে পেলাম। আমি দুর্গের স্যার ই নৌবত, কিন্তু আমার দুজন সহকারী আমাকে নজরবন্দি করে রেখেছে। ওরা যদি জানতে পারে শিবাজির সঙ্গে আমার যোগাযোগ আছে, তৎক্ষণাৎ আমাকে ওরা মেরে ফেলবে। এ দুর্গ ধর্ম তো শিবাজির। আমি শিবাজিকে দুর্গ ফিরিয়ে দিতে চাই, কিন্তু ওরা দেবে না, তাই চুপি চুপি আমাকে সব কাজ করতে হচ্ছে। এই পর্যন্ত বলে ফিরিঙ্গিজি থামল। তারপর বলল, যাক ওসব কথা, আমাকে এখনই ফিরতে হবে। শিবাজি কি খবর পাঠিয়েছেন? চিঠি দিয়েছেন, এই নাও। কেউ কাউকে দেখতে পেল না। অন্ধকারে হাত ঠেকাঠেকি হলো। ফিরিঙ্গিজি চিঠি নিয়ে বলল, আচ্ছা, আমি যাই। কাল তুমি এখানে থাকবে? সদাশিব বলল, শিবাজির হুকুম নেই, কাল সকালেই আমি চলে যাব। কিছুক্ষণ আর সারা শব্দ নেই। সদাশিব খাটো গলায় ডাকল, ফিরিঙ্গিজি? উত্তর এলো না। ফিরিঙ্গিজি নিঃশব্দে চলে গেছে। সদাশিব কিছুক্ষণ বসে রইল, তারপর আবার শুয়ে পড়ল। যাক, শিবাজি যে কাজ দিয়েছিলেন সে কাজ সারা হয়েছে। কাল সকালে সে নিশ্চিন্ত মনে নিজের গ্রামের দিকে যাত্রা করতে পারবে। ভোরবেলা ঢোল, শিঙা, কাশি, বাঁশির আওয়াজে সদাশিবের ঘুম ভেঙে গেল। তখনও সূর্য ওঠেনি, কিন্তু গায়ে হইচই পড়ে গেছে। বাজনার আওয়াজ গায়ের দিক থেকেই আসছে। সদাশিব চোখ রগড়ে উঠে বসল।
দেখলো সহস্রবুদ্ধি ছুটতে ছুটতে আসছে। সহস্রবুদ্ধি এসে সদাশিবের পাশে বসে পড়ল। ব্যগ্রভাবে বলল, কাল রাত্রিতে ভূত এসেছিল? সদাশিব বলল, এসেছিল তো। গায়ে এত বাজনা বাদ্যি কিসের? সহস্রবুদ্ধি বলল, ও কিছু নয়, বাপুরাও মহাজন বিয়ে করতে যাচ্ছে। ভূত এসেছিল, তা তুমি কি করলে? শিবের নাম বললাম, ভূত চলে গেল। শিবের নাম? কিন্তু ভূত তাড়াতে হলে তো রাম নাম করতে হয়। শিবের নামেও ভূত পালায়, এমনকি মামদ ভূত পর্যন্ত। তা মহাজন কোথায় যাচ্ছে বিয়ে করতে? সে অনেক দূর, ডোঙ্গরপুর নামে একটা গ্রাম আছে, সেইখানে। সদাশিব চমকে উঠল। ডোঙ্গরপুর? সেখানে কাকে বিয়ে করতে যাচ্ছে বাপুরাও মহাজন? সে বলল, ডোঙ্গরপুরে কার মেয়েকে বিয়ে করতে যাচ্ছে বাপুরাও, তাকে জানে। বাপুরাও মহাজন ভারী চালাক, কাউকে কিচ্ছু বলে না। কিন্তু কাছে পিঠে এত গ্রাম থাকতে অত দূরে বিয়ে করতে যাচ্ছে কেন? আরে কাছে পিঠের গ্রামে সবাই জানতে পেরেছে না মহাজন বউকে বিষ খাইয়েছে, কেউ ওকে আর মেয়ে দিতে চায় না। ও তাই? সদাশিব উঠে পড়ল। আর দেরি নয়, মহাজন কার মেয়েকে বিয়ে করবার জন্য ডোঙ্গরপুর যাচ্ছে সেটা জানা দরকার। ইতিমধ্যে বরযাত্রীর দল গ্রাম থেকে বেরিয়েছে। মাঝখানে বর চলেছে ঘোড়ায় চড়ে, আর তার দুপাশে পায়ে হেঁটে বরযাত্রীর দল। তারাই বাজনা বাজাচ্ছে। গ্রামের এলাকা পার হয়ে তারা উত্তর দিকে চলল। তাদের কাঁসি, বাঁশি আর ঢোলের আওয়াজ দূর থেকে দূরে চলে যেতে লাগলো। সদাশিব ঘোড়ার পিঠে কম্বল বাঁধল, কাল রাত্রের অবশিষ্ট খাবার সঙ্গে নিল। সহস্রবুদ্ধির পিঠে হাত রেখে বলল, ভাই সহস্রবুদ্ধি, এবার আমি যাই। সহস্রবুদ্ধি বলল, কোথায় যাচ্ছ? অনেক দূর, কিন্তু আবার আমি এই পথে ফিরে আসব, আবার দেখা হবে। আচ্ছা। সদাশিব এক লাফে ঘোড়ার পিঠে চড়ে বসল, তারপর উত্তর মুখে ঘোড়া ছুটিয়ে দিল। বরযাত্রীর দল বেশ খানিকটা এগিয়েছে, তাদের বাজনা বাদ্যি থেমে এসেছে। এমন সময় সদাশিব পিছন থেকে তাদের কাছে হাজির হলো। 5-6 জন বরযাত্রী, সবাই বয়স্ক লোক। দেখে মনে হয় ওরা মহাজনের খাতক। সদাশিবের ঘোড়ার খুরের আওয়াজ শুনে তারা পাশে সরে দাঁড়ালো। সদাশিব ঘোড়ার রাশ টেনে হেসে বলল, দাঁড়ালে কেন? চলো না, খানিক দূর একসঙ্গেই যাওয়া যাক। বাপুরাও মহাজন বসেছিল রোগা পটকা একটা ঘোড়ার পিঠে। মরকটের মতো চেহারা, মাথার লাল পাগড়ি, কোমর থেকে মোর্চে ধরা একটা তলোয়ার ঝুলছে। সে সন্দেহ ভরা চোখে সদাশিবের পানে তাকিয়ে বলল, তুমি সিপাহী? কাল রাত্রে গ্রামের বাইরে মাঠে ছিলে? সদাশিব বলল, হ্যাঁ, কাজের সন্ধানে এসেছিলাম, চাকন দুর্গে হলো না, তাই চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? জুন্নারগড়ে যাচ্ছি, দেখি সেখানে যদি কাজ পাই। বরযাত্রীর দল আবার চলতে আরম্ভ করল। সদাশিবও তাদের সঙ্গে তাল রেখে চলল। কিছু দূর চলবার পর সে মহাজনের দিকে মুচকি হেসে বলল, শেঠ, তোমার সাজসজ্জা দেখে তো মনে হচ্ছে তুমি বিয়ে করতে যাচ্ছ, ঠিক কি না? মহাজন উত্তর দিল না, সন্দিগ্ধ চোখে সদাশিবের পানে চাইল। একজন বরযাত্রী বলল, সিপাহীকে বলতে দোষ কি? ও তো আর গাঁয়ের পাজি লোক নয় যে ভাঙচি দেবে। হ্যাঁ গো সিপাহী, শেঠজির স্ত্রী মারা গেছে, তাই নতুন বিয়ে করতে যাচ্ছে। সদাশিব বলল, তা বেশ, শেঠ দেখছি ভাগ্যবান পুরুষ,
কথায় বলে অভাগার ঘোড়া মরে আর ভাগ্যবানের বউ। তা কোথায় বিয়ে? বরযাত্রী বলল, সে অনেক দূর, আজ সারাদিন কাটবে, কাল বিকালে গিয়ে তবে পৌঁছব। ডোঙ্গরপুর গ্রামের নাম শুনেছ? সদাশিব বলল, হ্যাঁ হ্যাঁ শুনেছি বই কি, দু একজন লোকের নামও জানি। বিঠ্ঠল পাটিল। বরযাত্রী হেসে বলল, ওই বিঠ্ঠল পাটিলের মেয়ের সঙ্গেই বিয়ে। সদাশিব একেবারে ফ্যাকাশে হয়ে গেল। তার মনের কোণে একটু আশঙ্কা ছিলই, এখন আর কোনো সন্দেহ রইল না। বিঠ্ঠল পাটিলের মেয়ে মানেই কুঙ্কু, বিঠ্ঠল পাটিলের তো অন্য কোনো মেয়ে নেই। সদাশিব মহাজনের পানে তাকালো। এই বুড়ো মরকটটা কুঙ্কুকে বিয়ে করতে চলেছে? হত ভাগা নচ্ছার বুড়ো, একটা বউকে খুন করে এবার কুঙ্কুকে বিয়ে করবে। সদাশিবের রক্ত গরম হয়ে উঠল। ইচ্ছে হলো তলোয়ার বার করে বুড়োর মাথাটা কচাং করে কেটে নেয়। কিন্তু না, মাথা গরম করলে চলবে না, ঠান্ডাভাবে ভেবে চিনতে কাজ করতে হবে। রাস্তায় মারামারি কাটাকাটি শিবাজি একদম পছন্দ করেন না। তাছাড়া ওরা 6 জন, সদাশিব একা, ওদের সঙ্গেও লাঠি বল্লম তলোয়ার আছে। আর কেবল কুঙ্কুকে বিয়ে করতে যাচ্ছে এই অপরাধে একটা লোককে তো মেরে ফেলা উচিত নয়। সদাশিব ঠিক করল সে বরযাত্রীদের আগে গিয়ে গ্রামে পৌঁছবে আর বিয়ে ভণ্ডুল করে দেবে। বিঠ্ঠল পাটিল নিশ্চয়ই টাকার লোভে বুড়োর সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছে, কিন্তু সে যখন জানতে পারবে যে মহাজন একটা বউকে বিষ খাইয়ে মেরেছে, তখন কি আর। মুখে হাসি এনে সদাশিব বলল, বাহ বাহ, বেশ, আচ্ছা শেঠ, আমি চললাম তবে। তাড়াতাড়ি না গেলে বেলা থাকতে আবার জুন্নরগড়ে পৌঁছতে পারবো না। সদাশিব ঘোড়া ছুটিয়ে দিল। বরযাত্রীর দল পিছনে পড়ে রইল। 1 বছর আগে সদাশিব প্রথম গ্রাম থেকে বেরিয়ে পুনায় যাবার যে রাস্তা ধরেছিল, এ রাস্তা সে রাস্তা নয়। সে রাস্তা ছিল পাহাড় পর্বতে ভরা। সদাশিব সামনের দিকে তাকিয়ে দেখল, যতদূর দৃষ্টি যায় সমতল জমি, কিন্তু পূব দিকে নিচু পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে। তার গ্রাম ওই দিকে। সে পূব দিকে ঘোড়ার মুখ ফিরিয়ে চলতে আরম্ভ করল। এদিকে গ্রীষ্মের বেলা বেড়েই চলেছে। সদাশিব যখন পাহাড়ের এলাকায় পৌঁছল, তখন সূর্য মাথার ওপর। সামনে বাঁয়ে ডাইনে পাহাড়ের গায়ে যেন আগুন ঠিকরে পড়ছে। এখানে জোরে ঘোড়া চালাবার উপায় নেই, আস্তে আস্তে এঁকে বেঁকে চলতে হয়। উঁচু পাহাড়কে পাশ কাটিয়ে যেতে হয়। সদাশিব চারদিক চাইতে চাইতে সাবধানে ঘোড়া চালালো। দূরে ওই পাহাড়ের চূড়াটা যেন চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, 1 বছর আগে ওটা সে দেখেছিল। মাথার ওপরটা সমতল, দুপাশে শিঙের মতো উঁচু হয়ে আছে। সদাশিব সেই দিকে লক্ষ্য রেখে চলতে লাগলো। সেই ছোট্ট উপত্যকায় নদীর পাশে প্রকাণ্ড জংলি জাম গাছটা যদি একবার দেখতে পায়, তাহলে গ্রামের পথ চিনে নিতে কষ্ট হবে না। কোথাও মানুষ নেই, গ্রাম নেই, গরু ভেড়া নেই। একটা উপত্যকায় নেমে শুকনো ঝর্ণার কোলে একটু জল দেখে সদাশিব ঘোড়া থেকে নামল। দুজনে জল খেলো। কালকের বাসি রুটি একটু ছিল, তাই ভাগ করে খেলো। তারপর আবার চলল। ডোঙ্গরপুর গ্রাম কোথায়, কত দূরে, কিছুই পাত্তা পাওয়া যাচ্ছে না। দুপুর পেরিয়ে সূর্য পশ্চিম দিকে একটু ঢলেছে। সদাশিব দেখতে পেল 2টো পাহাড়ের খাঁজে সরু এক ফালি উপত্যকা। পাহাড়ি নদীর খাত তার মাঝখান দিয়ে বয়ে গেছে।
খাতের পাশে কয়েকটি কুঁড়ে ঘর। সদাশিব উল্লসিত হয়ে উঠল। যাক বাবা, এতক্ষণে একটা গ্রামের সন্ধান পাওয়া গেছে। ওখানে গিয়ে খোঁজ নিলেই ডোঙ্গরপুরের ঠিকানা পাওয়া যাবে। পাহাড়ের পিঠ থেকে সোজাসুজি নামা যায় না, তেরছা ভাবে নামতে হয়। সদাশিবের ঘোড়া আঁকা বাঁকা ঢালু রাস্তা খুঁজে খুঁজে নামতে লাগলো। একটা গুহার মতো গর্তের সামনে খানিকটা নাবাল জায়গা। এই নাবাল জায়গা পার হয়ে আবার উতরাই আরম্ভ হয়েছে। সদাশিব গুহার সামনে দিয়ে ঘোড়া চালিয়েছে। এমন সময় এক অভাবনীয় ব্যাপার হলো। গুহার ভিতর থেকে হঠাৎ হারে রে 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 বলে 5টা লোক বেরিয়ে এলো। হাতের বল্ল মুচিয়ে সদাশিবের ঘোড়াটাকে ঘিরে দাঁড়ালো। একজন কড়া সুরে বলল, ব্যাস, খবরদার, এক পায়ে গিয়েছ কি মরবে। ঘোড়াটা আপনিই দাঁড়িয়ে পড়েছিল। সদাশিব চোখ গোল গোল করে দেখল 5টা লোকের মুখ ভরা দাড়ি গোঁফ, চোখে হিংস্র দৃষ্টি। বুঝতে বাকি রইল না যে এরা ডাকাত। এদের গায়ে মোগল সৈন্যদের পোশাক, কিন্তু পোশাকের জেল্লা নেই, ছেঁড়া ফাড়া অবস্থা। সেই সময় সৈন্যদল থেকে পালিয়ে বজ্জাত সিপাহীরা ডাকাতি করে বেড়াত, অরক্ষিত গ্রামগুলি লুটপাট করত। এরা বোধহয় সেই রকম একটা ডাকাতের দল। ডাকাতের হাতে ধরা পড়েও কিন্তু সদাশিবের ভয় হলো না। সে বুঝল আজ জীবন সংশয়। গায়ের জোরে সে 5 জনের সঙ্গে পারবে না, বুদ্ধির জোরে কাবু করতে হবে। সে কাঁদো কাঁদো হয়ে বলল, এ কি, তোমরা কারা? একজন ডাকাত তার কোমর থেকে তলোয়ার কেড়ে নিল। দলের সর্দার ঘোড়ার রাশ ধরে বলল, ঘোড়া থেকে নামো। নিরুপায় হয়ে সদাশিব ঘোড়া থেকে নামলো। অমনি একজন ডাকাত ঘোড়ার রাশ খুলে তার পায়ে ছাদন দড়ি বেঁধে দিল। তারপর সবাই মিলে সদাশিবকে গুহার মধ্যে টেনে নিয়ে গেল। গুহাটা বেশ বড়, 8-10 জন লোক থাকতে পারে। মেঝেটা এবড়ো খেবড়ো, ছাদ বেশি উঁচু নয়। পেছনের দেওয়ালের ফাটল থেকে ঝিরঝির করে জল ঝরে পড়ছে। ডাকাতরা সদাশিবকে মেঝেয় বসিয়ে চারদিকে ঘিরে বসল। সর্দার রাঙা রাঙা চোখ মেলে খানিকক্ষণ তার পানে চেয়ে রইল। তারপর বলল, তোমার বয়স বেশি নয়, কিন্তু তুমি দেখছি সিপাহী। কাদের দলের সিপাহী? সদাশিব বলল, আমি আগে বিজাপুর দলে ছিলাম, এখন কোনো দলে নেই, দল খুঁজে বেড়াচ্ছি। তা তোমরা কাদের দল? একজন খ্যাক খ্যাক করে হেসে বলল, আমরা ডাকাতের দল। সদাশিব যেন ভয় পেয়েছে, এমনিভাবে বলল, হ্যাঁ, ডাকাতের দল? আমার কাছে কিন্তু কিচ্ছুটি নেই গো, 2-4টে পয়সা আছে, তাই নিয়ে আমাকে ছেড়ে দাও। সর্দার বলল, তোমার ঘোড়া আছে, অস্ত্রশস্ত্র আছে, সেসব কেড়ে নিতে পারি, কিন্তু তার দরকার নেই। তুমি আমাদের দলে যোগ দিতে পারো। আমরা এখন 5 জন, 6 জন হলে আমাদের জোর আরো বাড়বে। অন্য একজন বলল, আমরা 10 জন ছিলাম, এখন 5 জনে দাঁড়িয়েছি, দলে নতুন লোক দরকার। সদাশিব বলল, আর 5 জন কোথায় গেল? সে বলল, কেউ ধরা পড়েছে, কেউ লুটপাট করতে গিয়ে মারা গেছে। তৃতীয় ডাকাত বলল, ডাকাতের জীবন আর সিপাহীর জীবন কোনো তফাৎ নেই। আজ ফকির, কাল রাজা। আমরাও মোগল সৈন্যদলে ছিলাম, বুঝলে? সদাশিব বলল, তোমরা মোগল সৈন্যদলে ছিলে, তবে ছেড়ে দিলে কেন? একজন হেসে বলল, ছেড়েছি কি আর সাধে, প্রাণের দায়ে ছেড়েছি। জানোই তো, বড় বড় সৈন্যদলে মাঝে মাঝে নিজেদের মধ্যে ছোড়াছুড়ি চলে। আমরাও চালিয়েছিলাম, 4টে লোককে মেরেছিলাম। ব্যাস, শাহজাদার কানে খবর উঠল,
তিনি আমাদের হুকুম দিলেন কোতল করার। তখন আর উপায় কি, দল ছেড়ে পালাতে হলো। তারপর থেকে ডাকাতি করে বেড়াচ্ছি। মনের সুখে আছি আমরা, কারুর হুকুম মানি না। যা লুটপাট করি তা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করি। ডাকাতের সর্দার এতক্ষণ এক দৃষ্টে সদাশিবের পানে তাকিয়েছিল। এখন বলল, আসবে আমাদের দলে, লুটের ভাগ পাবে। সদাশিব দেখল সোজাসুজি না বললে ওরা হয়তো তাকে কেটেই ফেলবে। সে করুণ মুখে বলল, আমার তো খুবই লোভ হচ্ছে তোমাদের দলে যোগ দিই, কিন্তু আমি যে গ্রামে যাচ্ছি, আমার মার না ভারী অসুখ, বোধহয় বাঁচবে না, তাই মাকে দেখতে যাচ্ছি। একবার দেখে গ্রাম থেকে ফিরব, তখন তোমাদের সঙ্গে যোগ দেব। কেমন, তোমরা এখানে থাকবে তো? ডাকাতেরা গোয়ার গোবিন্দ হয়, কিন্তু সর্দার ভারী হুঁশিয়ার লোক। তার লাল চোখ ধূর্তমিতে ভরা। সে বলল, তোমার বয়স কম হলেও বুদ্ধি আছে, কিন্তু ও বুদ্ধিতে হবে না। আমাদের কথা না শুনলে আমরা তোমার ঘোড়া কেড়ে তোমাকেও কেটে ফেলতে পারি, কিন্তু তাতে আমাদের কোনো লাভ নেই। আমরা 5 জন, একটা ঘোড়া আমাদের কোনো কাজে লাগবে না। এখন আমার কথা মন দিয়ে শোনো, একটা শর্তে আমরা তোমাকে ছেড়ে দিতে পারি। ঘোড়া, অস্ত্র সবই ফেরত পাবে। ক্ষীণ স্বরে বলল সদাশিব। কি শর্ত? সর্দার বলল, আমরা কাল থেকে কিছু খাইনি, তোমাকে আমাদের খাবার জোগাড় করে দিতে হবে। খাবার? কোথা থেকে? ওই গ্রাম থেকে, বলে সর্দার উপত্যকার দিকে আঙুল চালালো। সদাশিব অবাক হয়ে চেয়ে রইল। কিন্তু কিন্তু তোমরা তো ডাকাত, গ্রাম থেকে খাবার লুট করে আনো না কেন? সর্দার একটু হাসলো। চেষ্টা কি করিনি, কিন্তু সুবিধে হলো না। মাসখানেক আগে ওই গ্রামে ডাকাতি করেছিলাম, সেই থেকে ওরা সাবধান হয়েছে। কোদাল, কুড়ুল, কাস্তে নিয়ে তৈরি হয়ে আছে, আমরা গেলেই কুপিয়ে মারবে। আমরা 5 জন, ওরা 50 জন, তাহলে শক্তি কাদের বেশি হলো? তাহলে? সর্দার বলল, শোনো, তুমি হিন্দু, তার উপর মারাঠি। তুমি যদি গ্রামে গিয়ে খাবার কিনতে চাও, ওরা তোমাকে খাবার বিক্রি করবে। তোমার কাছে পয়সা আছে তো? কোমর থেকে এক মুঠি পয়সা বের করে বলল, এই আছে, আর কিছু নেই। তার আংরাখার তলায় সুতো দিয়ে বাঁধা সোনার আংটি ঝুলছে, সে কথা সে ডাকাতদের বলল না। সর্দার বলল, তুমি গ্রামে গিয়ে একটা পাঁঠা কিনে নিয়ে এসো। অন্য একজন ডাকাত বলল, হ্যাঁ, বেশ পুরুষ্ট নধর একটা পাঁঠা। কতদিন যে গোস্ত খায়নি, কেবল শুকনো ছোলা আর ভুট্টা চিবিয়েছি। সর্দার বলল, এখন তাও ফুরিয়ে গেছে, তুমি যাও, চট করে পাঁঠা নিয়ে ফিরে এসো। মনে থাকে যেন, তোমার ঘোড়া আর হাতিয়ার আমাদের কাছে জামিন রইল। যদি ফিরে না আসো, সদাশিব বলল, ফিরে আসবো। সূর্য তখন পশ্চিম দিকের পাহাড়ের মাথায় বেশ খানিকটা ঝুঁকে পড়েছে। সদাশিব গুহা থেকে বেরিয়ে উপত্যকার দিকে নামতে আরম্ভ করলো। ঘোড়াটা একবার নাকের মধ্যে শব্দ করলো, কিন্তু তার পায়ে ছাদন দড়ি বাঁধা, সে নড়ল না।
পাহাড় থেকে নেমে সদাশিব গ্রামের দিকে কিছু দূর এগিয়েছে। দেখলো গ্রাম থেকে পিল পিল করে লোক বেরিয়ে আসছে। 40-50 জন লোক। তাদের সকলের হাতে অস্ত্র, লাঠি, সরকি, কুড়ুল, কাস্তে। তারা সদাশিবকে দেখতে পেয়েছে, তাই ছুটে এসে রাস্তা আগলে দাঁড়িয়েছে। সদাশিব যখন তাদের কাছ থেকে 20-25 কদম দূরে, তখন একটা ষণ্ডা গোছের লোক মোটা গলায় হাঁক দিয়ে বলল, দাঁড়াও, কে তুমি, কি চাও? সদাশিব দাঁড়িয়ে পড়ল, হাত তুলে বলল, ভয় নেই, আমি নিরস্ত্র, আমি হিন্দু মারাঠি, তোমাদের সঙ্গে কথা বলতে চাই। ষণ্ডা লোকটা বলল, আগে বলো তুমি কে, কোথা থেকে আসছো? সদাশিব বলল, আমার নাম সদাশিব, আমি চাকুন দুর্গ থেকে ডোঙ্গরপুর যাচ্ছিলাম। এখানে পাহাড়ের ওপর মোগল ডাকাতেরা আমার ঘোড়া কেড়ে নিয়েছে, অস্ত্রও কেড়ে নিয়েছে। ষণ্ডা লোকটা তখন বলল, আচ্ছা, তুমি কাছে আসতে পারো। সদাশিব কাছে গিয়ে দাঁড়ালো। গ্রামবাসীরা সবাই তাকে ঘিরে ধরল, উত্তেজিতভাবে নানা রকম প্রশ্ন করতে লাগলো। ষণ্ডা চেহারার লোকটি গ্রামের কামার, তার নাম মারুতি। সে বোধহয় গাঁয়ের একজন মোড়ল। সে সকলকে দুহাতে সরিয়ে দিয়ে বলল, তোমরা সব চুপ করো, যা জিজ্ঞেস করবার আমি জিজ্ঞেস করছি। তুমি হিন্দু, ডাকাতগুলো তোমাকে ছেড়ে দিল যে বড়? সদাশিব তখন সরলভাবে সব কথা বলল। শুনে মারুতি বলল, ওরা মাত্র 5 জন। 1 মাস আগে যখন হঠাৎ আমাদের গ্রাম আক্রমণ করেছিল, তখন আরও বেশি ছিল। আগর থেকে গরু ছাগল চুরি করেছিল, মহাজনের গদি লুট করেছিল। তারপর থেকে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমরাও হুঁশিয়ার আছি, ফের যদি আসে কচু কাটা করব। সদাশিব বলল, ওরা হুঁশিয়ার হয়েছে, সহজে আসবে না, কিন্তু পেটের জ্বালায় মরছে, তাই আমাকে পাঠিয়েছে। মারুতি বলল, আচ্ছা, আমরা যদি গাঁয়ের লোক একজোট হয়ে ওদের গুহায় আক্রমণ করি, তাহলে কেমন হয়? সদাশিব বলল, ওরা মোটে 5 জন। তোমরা গা শুদ্ধ লোক আসছো দেখলে ওরা গুহা ছেড়ে পালিয়ে যাবে, ওদের মারতে পারবে না। মারুতি মাথা ঝাঁকিয়ে বলল, কিন্তু মারা তো দরকার। কতদিন আমরা ওদের ভয়ে রাজ্যকে পাহারা দেব বলো তো? এখন তাড়িয়ে দিলে 2 দিন পরে যদি আবার ফিরে আসে, নয়তো অন্য গ্রামে গিয়েও উৎপাত করতে পারে। দেশের শত্রু ওরা, একেবারে শেষ করে ফেলা দরকার। সদাশিব একটু ভেবে বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? বলো বলো। তোমাদের গায়ে পোস্তর আঠা আছে? পোস্তর আঠা মানে আফিম? আছে বই কি, বুড়োরা সবাই আফিম খায়। তাহলে এক কাজ করো, আমাকে একটা ছাগল দাও, ছাগলটাকে খানিকটা আফিম খাইয়ে দাও। আমি ছাগল নিয়ে ওদের কাছে ফিরে যাই। ওরা খিদের জ্বালায় পাগল হয়ে আছে, তক্ষুনি ছাগল কেটে খেয়ে ফেলবে। তারপর মারুতি মহা উৎসাহে বলল, বুঝেছি, বাহ, তোমার তো ভারী বুদ্ধি। এসো এসো আমার সঙ্গে, আগর থেকে একটা ছাগল তোমাকে দেব। ওরে বেঙ্কট, দৌড়ে যা, তোর ঠাকুরদার কাছ থেকে দুরতি আফিম নিয়ে আয়। সকলে আগরের দিকে চলল। যেতে যেতে সদাশিব বলল, আর আমাকে 2 মুঠো ছোলা দিও, আমার খাবার সব ফুরিয়ে গেছে। 2 দণ্ড পরে সদাশিব ছাগলের দড়ি হাতে ধরে গ্রাম থেকে বেরুলো। ছাগলটা লাফাতে লাফাতে চলেছে। আফিম খেলে প্রথমটা খুব উৎসাহ বেড়ে যায়, তারপর আস্তে আস্তে ঢুলুনি আসে। ছাগলের দিকে তাকিয়ে সদাশিবের ভারী দুঃখ হলো। আহা, বেচারা কিছুই জানে না,
এখনই ডাকাতগুলো ওকে কেটে খেয়ে ফেলবে। সদাশিব যখন ছাগল নিয়ে পাহাড়ের ওপর গুহার সামনে পৌঁছলো, তখন সূর্য অস্ত যাচ্ছে। ডাকাতেরা হৈ হৈ করে ছুটে এলো। একজন তলোয়ার বের করে কচ করে ছাগলটার গলা কেটে কোরবানি করে ফেলল। তারপর 4 জন ডাকাত মিলে তার ছাল ছাড়াতে আরম্ভ করল। সর্দার দাঁড়িয়ে তদারক করতে লাগলো। সদাশিব সর্দারের কাছে গিয়ে বিনীত সুরে বলল, সর্দার, তোমার কাজ তো করে দিয়েছি, এবার আমি যাই? সর্দার সদাশিবের কাঁধে হাত রেখে বাঁকা সুরে বলল, এখন যাবি কোথায়? দেখছিস না রাত হয়ে আসছে, আজ রাত্রিটা এখানেই থাক, কাল সকালে দেখা যাবে। সদাশিব বুঝল সর্দার তাকে ছেড়ে দিতে চায় না। সে আর কিছুই বলল না। সর্দার যদি তাকে ছেড়ে দিত তাহলে সে মারুতিদের গ্রামে গিয়ে রাত কাটাত, তারপর সকালবেলা নিজের গ্রামের সন্ধানে বেরিয়ে পড়ত। কিন্তু তা যখন হলো না, তখন সে গুহার মুখের কাছে গিয়ে চুপ করে বসে রইল আর ডাকাতদের কাণ্ড কারখানা দেখতে লাগলো। অন্ধকার হয়ে আসছে। ডাকাতেরা কাঠকুটো এনে আগুন জ্বালল। পাঠার বড় বড় টুকরো বল্লমে গেঁথে আগুনে ঝলসাতে লাগলো। কিন্তু এই সব কাজকর্মের মধ্যেও তারা সদাশিবের ওপর নজর রেখেছে। সে যে চুপি চুপি ঘোড়া নিয়ে পালাবে তার উপায় নেই। সদাশিব শুকনো ছোলার দানা চিবোতে চিবোতে দেখতে লাগলো ডাকাতেরা মাংস পুড়িয়ে খেয়ে ফেলল। 5 জনে একটা আস্ত রাম ছাগল সাবার করে দিল। তারপর তারা গুরুগম্ভীর ঢেকুর তুলে আগুনের পাশে জুয়া খেলতে বসল। কড়ি দিয়ে জুয়া খেলা। সদাশিব কান পেতে তাদের কথাবার্তা শুনতে লাগলো। কিছুক্ষণ শোনবার পর সে বুঝতে পারল ওরা ঘোড়াটাকে বাজি রেখে জুয়া খেলছে, অর্থাৎ ঘোড়াটা এখন ওদেরই সম্পত্তি। কেবল 5 জনের মধ্যে কে ঘোড়া পাবে এই নিয়ে জুয়া খেলা হচ্ছে। সদাশিবের প্রাণ তুকতুক করতে লাগলো। ডাকাতেরা পাঁঠা খেয়েছে বটে, কিন্তু যদি ওষুধ না লাগে, অত বড় পাঁঠার পেটে 2 রতি আফিম। পাঁঠার রক্ত মাংসে কতটুকুই বা মিশেছে? দৈত্যের মতো পাঁঠাটা ডাকাতের পেটে কতটুকুই বা গিয়েছে? যদি কাজ না হয়। রাত বাড়ছে, চারিদিক অন্ধকার। ডাকাতের দল আগুনের পাশে বসে এক মনে জুয়া খেলছে। ঘোড়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথুরে মাটিতে পা ঠুকছে। দূরে একদল কোল্হা হুক্কা হুয়া করে ডেকে উঠল। তারপর আবার সব চুপচাপ হয়ে গেল। ডাকাতের সর্দার 2 হাত মাথার উপর তুলে বিরাট হাই তুলল। জড়িয়ে জড়িয়ে বলল, আমি জিতেছি, আমার ঘোড়া। অন্য ডাকাতেরাও হাই তুলল। তারপর যে যেখানে বসেছিল সবাই লম্বা হয়ে শুয়ে পড়ল। সদাশিবের কথা বোধহয় তারা ভুলেই গেছে। খানিক বাদে 5 জন ডাকাতের একসঙ্গে নাক ডাকতে শুরু করলো। ওরে বাস রে, সে কি নাক ডাকা! মনে হয় যেন 5টা বাঘ একসঙ্গে গলার মধ্যে গড়গড় শব্দ করছে। সদাশিব বুঝল আফিমের নেশা ভালোই ধরেছে। তার ইচ্ছে হলো ওই সুযোগে ঘোড়া নিয়ে পালায়। কিন্তু পালাবে কি করে? চারিদিক ঘুটঘুটে অন্ধকার। এ সময় ঘোড়া নিয়ে পাহাড় থেকে নামতে গেলে পা ফসকে খাদে পড়ে যাবে, হাত পা ভাঙা, এমনকি মৃত্যু পর্যন্ত সম্ভব। সদাশিব চুপি চুপি উঠে গিয়ে গুহা থেকে নিজের অস্ত্রশস্ত্রগুলো নিয়ে এলো।
তৈরি থাকা ভালো। তারপর ঘোড়াটাকে এক মুঠো ছোলা খাইয়ে আবার এসে বসল। আকাশের তারাগুলো আস্তে আস্তে পূব থেকে পশ্চিমে সরে যাচ্ছে। আগুন নিভে গেছে। ডাকাতদের নাক ডাকা ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। গুহার গায়ে ঠেস দিয়ে বসে সদাশিবের চোখ ধীরে ধীরে বুজে এলো। তারপর হঠাৎ যখন সে চোখ চাইল, তখন পূবের আকাশে আলো ঝিলমিল করছে। ডাকাতদের নড়াচড়া নেই, তারা অজ্ঞান অচেতন হয়ে ঘুমোচ্ছে। সদাশিব খাপ থেকে তলোয়ার খুলে পা টিপে টিপে ডাকাতদের কাছে গেল। ডাকাতেরা হাত পা ছড়িয়ে বিচিত্র ভঙ্গিতে পড়ে আছে, যেন যুদ্ধক্ষেত্রের মৃতদেহ। কেবল ভোঁস ভোঁস শব্দ করে নিঃশ্বাস ফেলছে। তাদের ঘুম সহজ ঘুম নয়, নেশার ঘুম। যদি ভাঙে তবে সেই দুপুরবেলা ভাঙবে। সদাশিব তখন ঘোড়ার পায়ের বাঁধন খুলে লাগাম লাগালো, ঘোড়ার পিঠে কম্বল বেঁধে উঠে বসল। আর ভয় নেই, মস্ত বড় বিপদ কেটে গেছে। জয় ভবানী। পাহাড় থেকে নেমে সদাশিব যখন গ্রামে পৌঁছল, তখন বেশ আলো ফুটেছে। সূর্য উঠবো উঠবো করছে। মারুতি আর গাঁয়ের যত মরদ সদাশিবকে ঘিরে ধরল। কি খবর, কি খবর হলো? সদাশিব ঘোড়া থেকে নেমে বলল, খবর ভালো, ডাকাতেরা ঘুমোচ্ছে, মরার মতো পড়ে পড়ে ঘুমোচ্ছে। যদি তাদের শেষ করতে চাও তবে এই সুযোগ। সকলে হৈ হৈ করে উঠল। হর হর মহাদেব। মারুতি বলল, কোথায় দস্যুগুলো, কোথায়? সদাশিব আঙুল দেখিয়ে বলল, ওই পাহাড়ের গুহায়। গুহার মধ্যে ঝর্ণা আছে। আর বলতে হবে না, ঝর্ণা গুহা। ভাই সব চলো, আজ ডাকাতদের বংশ লোপ করব। মারুতি আর 10-12 জন গ্রামবাসী কোদাল কুড়ুল কাটারি নিয়ে বেরিয়ে পড়ল। বাকি গ্রামের লোকেরা সদাশিবের আদর যত্ন করল, পেট ভরে খাওয়ালো, ঘোড়াকে খেতে দিল। সদাশিব তাদের জিজ্ঞেস করল, ডোঙ্গরপুর গ্রাম কোন দিকে, তোমরা কেউ জানো? একজন আধ বয়সী লোক বলল, জানি। তুমি কি ডোঙ্গরপুরে যাবে? অনেক দূর। ঘোড়ার পিঠে পৌঁছতেও বেলা 3 প্রহর হবে। এই বলে সে রাস্তা বাতলে দিল। সদাশিব তখন তাদের কাছে বিদায় নিয়ে ঘোড়ার পিঠে চড়ল। ওদিকে ঝর্ণা গুহার কাছে মারুতির দল তখন ডাকাতদের শেষ করেছে। সারাদিন আগুনের হলকার মতো রোদ্দুরের ভিতর দিয়ে উল্কার মতো সদাশিবের ঘোড়া ছুটে চলল। দিন থাকতে থাকতে ডোঙ্গরপুরে পৌঁছতে হবে। আজ রাত্রিরে কুঙ্কুর বিয়ে, যেমন করে হোক বিয়ে বন্ধ করতে হবে। তারপর বেলা 2 প্রহর কখন শেষ হয়ে গেছে। 3 প্রহরও ফুরিয়ে এলো, এখনো গ্রামের দেখা নেই। একবার সদাশিব রাস্তা ভুল করে ফেলেছিল, ফিরে এসে ঠিক রাস্তা ধরতে হয়েছিল, তাইতে আরও দেরি হয়ে গেছে। পাহাড়ের ওপর তো পাকা সড়ক নেই, চিহ্ন দেখে দেখে চলতে হয়। রোদ্দুরের রং হলদে হয়ে এসেছে। এমন সময় সদাশিব দেখতে পেল সামনে একটা শুকনো নদীর খাদ। দেখেই সে চিনতে পারল, আরে এই তো আমাদের গ্রামের নদী। ওই যে প্রকাণ্ড পিপুল গাছটা, সদাশিব ছেলেবেলায় কতবার খেলা করতে এসেছে এখানে। গ্রাম থেকে বেশি দূর নয়, মাত্র 2 কোষ। সদাশিব নদীর খাতের পাশ দিয়ে উজানে ঘোড়া ছুটিয়ে দিল, কিন্তু বেশি দূর তাকে যেতে হলো না। খানিক দূরে গিয়েই সে রাশ টেনে ঘোড়া দাঁড় করালো। সামনে থেকে কাঁসি বাঁশি ঢোলের আওয়াজ আসছে। বরযাত্রীর দল। হতভাগারা এসে পড়েছে।
ওই যে সামনে বাঁকের মাথায় বাপুরাও মহাজন ঘোড়ার পিঠে টিক টিক করে চলেছে। ওরা অবশ্য আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু দুদণ্ডের মধ্যে গ্রামে পৌঁছবে। সদাশিব দাঁড়িয়ে একটু ভাবল, বরযাত্রীদের সঙ্গে আবার দেখা না হওয়াই ভালো। ওদের পাশ কাটিয়ে বনস বনের ভিতর দিয়ে সে এগিয়ে যাবে। একটু ঘুর হবে বটে, কিন্তু জোরে ঘোড়া চালালে ওরা পৌঁছবার অনেক আগেই সে পৌঁছে যাবে। বাঁদিকে ঘোড়ার মুখ ফিরিয়ে সদাশিব পনস বনের মধ্যে ঢুকে পড়ল। গ্রাম 1 বছর আগে যেমনটি ছিল ঠিক তেমনি আছে, একটুও বদলায়নি। প্রকাণ্ড মাঠের মতো অঙ্গন ঘিরে ছোট ছোট কুটিরগুলি, অঙ্গনের মাঝখানে বটগাছ, তার পাশেই গ্রামের একমাত্র পাকা ঘর, মিরাসদারের রসদখানা। এই পাকা ঘরে মিরাসদারের প্রাপ্য শস্য জমা থাকে। ক্ষেত থেকে শস্য উঠলে মিরাসদারের লোক এসে নিয়ে যায়। মিরাসদার হলো স্থানীয় জমিদার। সে নিজের এলাকার প্রত্যেক গ্রাম থেকে খাজনা আদায় করে আর রাজার হালে থাকে। অনেক বছর পরে শিবাজি এইসব রক্তচোষা জমিদারদের উচ্ছেদ করেছিলেন। সদাশিবের ঘোড়া অঙ্গন পার হয়ে বিঠ্ঠল পাটিলের কুটিরের সামনে এসে দাঁড়াল। দোরের দুপাশে কলার থাম, মাথার ওপর আম পাতার মালা ঝুলছে, কিন্তু লোকজন বাজনা বাদ্যি কিচ্ছু নেই। সদাশিব ডাকল, বিঠ্ঠল রাও, ও বিঠ্ঠল পাটিল। দোর খুলে বিঠ্ঠল পাটিল বেরিয়ে এলো। সদাশিবকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। সিপাহীর সাজ পোশাক পরা ঘোড়সওয়ারকে দেখে প্রথমে চিনতে পারেনি, তারপর চিনতে পেরে তার চোখ আগুনের মতো জ্বলে উঠল। সে সদাশিবের দিকে এগিয়ে আসতে আসতে চিৎকার করে বলল, কে রে তুই? সদাশিব না? তুই আবার গ্রামে এসেছিস? পাটিলের চিৎকার শুনে গাঁয়ের লোকেরা যে যার ঘর থেকে বেরিয়ে সেই দিকে ছুটে আসতে লাগলো। পাটিলের পিছনে দোরের আড়াল থেকে কুঙ্কুর শঙ্কিত মুখ সদাশিব একবার দেখতে পেল। সে ব্যগ্র হয়ে বলল, বিঠ্ঠল রাও, আগে আমার কথা শোনো। বিঠ্ঠল পাটিল আরো চিৎকার করে বলল, তোর কথা শুনবো কেন রে হতভাগা ঘোড়া চোর? সিপাহী সেজে আমাকে কথা শোনাতে এসেছিস? ইতিমধ্যে গ্রামবাসীরা সদাশিবের ঘোড়া ঘিরে দাঁড়িয়েছিল। পাটিল তাদের বলল, দেখো, তোমরা দেখো, চিনতে পারছো না? আমার ঘোড়া চুরি করে যে ছোড়া পালিয়েছিল সেই সদাশিব আবার কার ঘোড়া চুরি করে এখানে ফিরে এসেছে? সদাশিব মরিয়া হয়ে বলল, হ্যাঁ, আমি সদাশিব, কিন্তু আমার কথাটা একবার তো শোনো। চাকন গ্রামের বুড়ো মহাজন বাপুরাওয়ের সঙ্গে তুমি কুঙ্কুর বিয়ে দিচ্ছ। বুড়োটা ভারী শয়তান, পুরনো বউকে বিষ খাইয়ে মেরেছে। ওর সঙ্গে যদি কুঙ্কুর বিয়ে দাও, কুঙ্কুকেও বিষ খাইয়ে মারবে। বিঠ্ঠল পাটিল ক্ষণকালের জন্য একেবারে হতভম্ব হয়ে গেল, তারপর বারুদের মতো ফেটে পড়ল। তবে রে হতভাগা নচ্ছার, তুই আমার ঘোড়া চুরি করে পালিয়েছিলি, এখন আমার মেয়ের বিয়েতে বাগড়া দিবি বলে ফিরে এসেছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। গাঁয়ের লোকেদের মধ্যে সদাশিবের মামা সখারামও এসে দাঁড়িয়েছিল। পাটিল তার দিকে আঙুল দেখিয়ে বলল, দেখো সখারাম, তোমার ভাগ্নের কাণ্ড দেখো। আমি বড় লোকের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছি, তাই তোমাদের সহ্য হচ্ছে না। সখারাম মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমাকে কেন বলছো পাটিল? সদাশিব আমার ভাগ্নে বটে, কিন্তু ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি ওকে শাস্তি দিতে চাও, স্বচ্ছন্দে দিতে পারো। এই বলে সখারাম সেখান থেকে চলে গেল। পাটিল বলল, দেবই তো শাস্তি, তোমরা ধরো ওকে সবাই। আজ রাত্রিরে রসদখানায় বন্ধ করে রাখবো।
কাল সকালে মিরাজদারের দরবারে নিয়ে যাব। চুরির শাস্তি হস্তচ্ছেদ। মিরাজদার ওর হাত কেটে নেবে। ধরো ধরো ওকে, নইলে এখনই পালাবে। সদাশিব ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। এ কি কাণ্ড! কোথায় সে পাহাড় পর্বত ডিঙিয়ে ছুটে এসেছে কুঙ্কুকে সর্বনাশের হাত থেকে বাঁচাবার জন্য, আর কুঙ্কুর বাপ কিনা তার হাত কেটে নিতে চায়। হায় ভগবান, যার জন্য চুরি করি সেই বলে চোর। গাঁয়ের লোকেরা কেউ সদাশিবের ওপরে খুশি ছিল না। তারা তাকে জোর করে ঘোড়া থেকে নামালো। সদাশিবের মুখ থেকে একটা কথাও বেরোলো না। বিঠ্ঠল পাটিল বলল, ওর হাত শক্ত করে বাঁধো, আমি তালা নিয়ে আসছি। গ্রামবাসীর গামছা দিয়ে সদাশিবের হাত বাঁধা হলো। পাটিল নিজের ঘর থেকে ইয়া বড় এক তালা নিয়ে এসে বলল, চলো এবার রসদখানায়। আজ রাত্রিরে কুঙ্কুর বিয়েটা হয়ে যাক, কাল সকালেই ছোড়াকে নিয়ে মিরাজদারের কাছে যাব। সকলে সদাশিবকে রসদখানার দিকে টেনে নিয়ে চলল। সদাশিব একটি কথাও বলল না। কি হবে কথা বলে? বিঠ্ঠল পাটিল যেরকম রেগে আছে, কোনো কথাই সে শুনবে না। সদাশিব একবার ঘাড় ফিরিয়ে দেখল, কুঙ্কু দোরের সামনে এসে দাঁড়িয়েছে, ব্যাকুল চোখে তার দিকে চেয়ে আছে। রসদখানার দরজা খুব মজবুত, তাতে বড় বড় দুটো লোহার কড়া লাগানো। ঘরটা খালি পড়ে আছে। এ সময়ে শস্য কিছু নেই। সদাশিবকে ঘরের ভিতর ঠেলে দিয়ে বিঠ্ঠল পাটিল দরজায় তালা লাগালো। দরজায় সবেমাত্র তালা লাগিয়ে বিঠ্ঠল পাটিল প্রকাণ্ড চাবিটা তালার মধ্যে ঘুরিয়ে বের করতে যাবে, এমন সময় দূরে প্যাঁ প্যাঁ বাঁশির শব্দ শোনা গেল। তার সঙ্গে ঢোল আর কাঁসি বাজছে। বর আসছে, বর আসছে। সবাই ছুটে চলে গেল। বিঠ্ঠল পাটিলও চলল। বর আসছে, তাকে খাতির করে গ্রামের বাইরে থেকে আনতে হবে, তারপর বিয়ে। সব কাজ পড়ে আছে। বিঠ্ঠল পাটিল হন্তদন্ত হয়ে চলে গেল। চাবিটা তালার মধ্যেই লাগানো রইল। রসদখানার মধ্যে ঘুট ঘুটে অন্ধকার। জানালা তো নেই, কেবল একটি মাত্র দরজা, তাও বন্ধ। সদাশিব অন্ধকারে দাঁড়িয়ে মন স্থির করে নিল, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হবে, ঘাবড়ে গেলে চলবে না। সে বাঁধা হাতে দৌড়ে ধাক্কা দিতে দিতে বলল, দৌড় খুলে দাও, আমি শিবাজি মহারাজের সিপাহী, আমাকে বন্ধ করলে তোমরা বিপদে পড়বে। দরজা কিন্তু খুলল না। দরজার ওপার থেকে কোনো সাড়া শব্দও এলো না। সদাশিব বাজনা বাদ্যির আওয়াজ শুনতে পায়নি। সবাই যে চলে গেছে তাও জানতে পারেনি। সে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে ফেলল। মেঝেই বসে ভাবতে লাগলো, এবার কি করা যায়? আমি এখানে সারা রাত বন্ধ থাকবো, আর ওই বউ খেকো বুড়োটা কুঙ্কুকে বিয়ে করবে? উফ, না না না, কিছুতেই না। সদাশিব আর বসে থাকতে পারল না, লাফিয়ে উঠে দাঁড়ালো। ঘরে বাতাসের চলাচল নেই, তার সারা গা ঘামে ভিজে উঠেছে, দম বন্ধ হয়ে আসছে। তার উপর কুঙ্কুর ভাবনা। কি করবে সে এখন? বন্ধ ঘরে হাওয়া যদি ফুরিয়ে যায়? খুট খুট খুট। সদাশিব চমকে উঠল। কে যেন খুব সন্তর্পণে তালা খুলছে। সে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। দরজা আস্তে আস্তে একটু ফাঁক হলো। বাইরে তখন দিনের আলো প্রায় শেষ হয়ে গেছে। আবছায়া আলোতে সদাশিব দেখল কুঙ্কু দাঁড়িয়ে আছে। কুঙ্কু! সদাশিব ছুটে বেরিয়ে এসে কুঙ্কুর হাত ধরল। কুঙ্কু দেখতে ঠিক তেমনি আছে, একটুও বদলায়নি।
কিন্তু তার কাপড় চোপড় এলোমেলো, চুল উস্কো খুস্কো। সে চাপা গলায় বলল, শিগগির শিগগির, কথা বলবার সময় নেই, তোমার ঘোড়া এনেছি, শিগগির ওর পিঠে উঠে বসো। সদাশিব ঘাড় ফিরিয়ে দেখল ঘোড়াটা তার পিছনে দাঁড়িয়ে আছে। সদাশিব বলল, কুঙ্কু, তোর বাবা একটা বুড়োর সঙ্গে। কুঙ্কু বলল, কথা বলবার সময় নেই, আগে ঘোড়ার পিঠে চড়ো। সদাশিব বলল, আর তুই? কুঙ্কু বলল, আমিও চড়ব, তুমি আগে চড়ো। সদাশিব চমৎকৃত হয়ে চেয়ে রইল। তারপর রুদ্ধশ্বাসে বলল, তুই তুই আমার সঙ্গে পালিয়ে যাবি? কুঙ্কু বলল, হ্যাঁ, কিন্তু আর দেরি করো না, আমি কাউকে না বলে বাড়ি থেকে পালিয়ে এসেছি। বাবা জানতে পারলেই দলবল নিয়ে খুঁজতে বেরোবে। সদাশিবের ইচ্ছে হলো চিৎকার করে গলা ফাটিয়ে অট্ট হাসি হাসে, কিন্তু সে হাসল না। এক লাফে ঘোড়ার পিঠে বসে কুঙ্কুকে নিজের পিঠের কাছে তুলে বসালো। ওদিকে গ্রামের অন্য প্রান্তে তখন প্যাঁ প্যাঁ বাজনার আওয়াজ শোনা যাচ্ছে। বাপুরাও মহাজন মাথায় টোপর পরে গ্রামে পৌঁছে গেছে। সদাশিব বলল, কোন দিকে যাব? কুঙ্কু বলল, নদীর খাত দিয়ে চলো, তাহলে হঠাৎ কারো নজরে পড়বে না। তারপর রাত্রির হয়ে গেলে আর ভাবনা নেই। সদাশিব ঘোড়া ছুটিয়ে দিল। কুঙ্কু পিছন থেকে তার কোমর জড়িয়ে বসে রইল। শুকনো নদীর খাতের ভিতর নুড়ি বিছানো, তার ওপর দিয়ে সন্তর্পণে ঘোড়া চলেছে। আকাশে অসংখ্য তারা ফুটেছে, তারই ক্ষীণ আলোয় আশেপাশে একটু দেখা যায়। নদীর ধারের প্রকাণ্ড অশ্বত্থ গাছটা পিছনে পড়ে রইল। আরও কোষখানেক যাবার পর ঘোড়াটা দাঁড়িয়ে পড়ল, ঘাড় তুলে নাক ঝাড়ার মতো আওয়াজ করল। সদাশিব বলল, বোধহয় কাছাকাছি কোথাও জল আছে, বেচারার তেষ্টা পেয়েছে। লাগামে একটু নাড়া দিতেই ঘোড়াটা পাশের দিকে চলল। পাড়ের কোলে নাবাল জায়গায় একটু জল জমেছিল। ঘোড়াটা গলা নিচু করে জল খেতে লাগলো। সদাশিব ঘোড়ার পিঠ থেকে নামলো, কুঙ্কুকে নামালো, দুজনে আজলা ভুলে জল খেলো। তারপর মাটির ওপর মুখোমুখি বসলো। ঘোড়াটা একটু জিরিয়ে নিক, তারপর আবার চলবে। তারার আলোয় দুজনে দুজনকে অল্প অল্প দেখতে পাচ্ছে। সদাশিব বলল, কুঙ্কু, বেজায় খিদে পেয়েছে রে, জল খেলে কি পেট ভরে? তোর খিদে পায়নি? কুঙ্কু বলল, পেয়েছে তো, সারাদিন যে কিচ্ছু খায়নি। সদাশিব বলল, ও হো, বিয়ের জন্য উপোস করেছিলি? বেচারি, এমন বিয়েটা ফসকে গেল। তা দুঃখ করিসনি, পুনায় গিয়ে মা জিজাবাইয়ের হাতে তোকে সঁপে দেব। তিনি দেখে শুনে তোর খুব একটা ভালো বিয়ে দেবেন। কুঙ্কু চুপ করে রইল। রাত্রি হবার পর একটু ঠান্ডা হাওয়া বইতে আরম্ভ করেছে। হঠাৎ সদাশিব বলল, আরে, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম। জানিস, কয়েক মাস আগে আমি বিজাপুরে গিয়েছিলাম, সেখান থেকে তোর জন্য একটা জিনিস এনেছি। কুঙ্কু বলল, আমার কথা মনে ছিল তাহলে? সদাশিব অবাক হয়ে বলল, মনে থাকবে না কেন? কুঙ্কু প্রশ্নের উত্তর না দিয়ে বলল, কি জিনিস এনেছিলে? একটা সোনার আংটি, এই যে আমার কাছেই আছে। আংটিটা তোকে দেব বলেই তো গ্রামে এসেছিলাম। আংরাখার ভেতর থেকে আংটি বের করে সদাশিব কুঙ্কুর হাতে দিল। কুঙ্কু আংটি আঙুলে পড়ল। আঙুলে ঠিক হয়েছে? হয়েছে। কিছুক্ষণ দুজনে চুপচাপ। আবার ঘোড়াটা নাকের মধ্যে শব্দ করল। সদাশিব বলে উঠল, কুঙ্কু, গন্ধ পাচ্ছিস? কুঙ্কু বলল,
পাচ্ছি পাকা কাঁঠালের গন্ধ। নদীর পাড়ের ওপর বড় বড় গাছের বন, সেই দিক থেকে পাকা কাঁঠালের মিষ্টি গন্ধ বাতাসে ভেসে আসছে। সদাশিব লাফিয়ে উঠে বলল, নিশ্চয় কাছে পিঠে কাঁঠাল পেকেছে, চল চল খুঁজে বার করি, জয় ভবানী। দুজনে পাড়ে উঠল। হাত ধরাধরি করে কাঁঠালের গন্ধ শুঁকতে শুঁকতে বনের মধ্যে ঢুকল। বেশি দূর যেতে হলো না। একটি বেশ বড় পনস গাছ, তার গুঁড়িতে দুটি পুরুষ্ট কাঁঠাল ফলে আছে, ভর ভর গন্ধ। দুজনে মিলে একটা কাঁঠাল পারল, তারপর ধরাধরি করে নিয়ে চলল। সদাশিব বলল, ভাগ্যিস শেয়ালে টের পায়নি, নইলে সব খেয়ে যেত। নদীর খাতে নিয়ে গিয়ে দুজনে কাঁঠাল ভাঙল, খাজা কাঁঠাল, বড় বড় কোয়া। দুজনে পেট ভরে খেল। ঘোড়াকে ভুতুড়ি খেতে দিল। একটা কাঁঠাল খেয়ে তিনজনেরই পেট ভরে গেল। তারপর সদাশিব উঠল, বলল, চল, আর এখানে নয়, গ্রাম থেকে যত দূরে যাওয়া যায় ততই ভালো। কুঙ্কু বলল, চলো, কিন্তু অন্য কাঁঠালটা সঙ্গে নিলে হতো না? ঠিক বলেছিস, কাল আবার খেতে হবে তো। দুজনে গিয়ে অন্য কাঁঠালটা পেরে নিয়ে এলো। এটা অত বড় নয়। পাগড়ির কাপড়ে পুটুলির মতো বেঁধে নিয়ে সদাশিব সেটাকে ঘোড়ার পিঠ থেকে ঝুলিয়ে দিল। তারপর দুজনে ঘোড়ার পিঠে চড়ে বসল। ঘোড়া আবার চলতে শুরু করলো। ঘোড়া অন্ধকারে সাবধানে পা ফেলে ফেলে চলেছে। কুঙ্কু আর সদাশিব গল্প করছে। কত গল্প, গল্প আর ফুরোয় না। সদাশিব প্রথম গ্রাম ছেড়ে চলে যাবার পর থেকে যা যা ঘটেছিল সব বলছে। শুনতে শুনতে কুঙ্কুর কখনো বুক দুরু দুরু করছে, কখনো বা মুখে হাসি ফুটছে। কুঙ্কু গ্রামের গল্প বলছে। সামান্য কথা, কিন্তু সদাশিবের শুনতে খুব ভালো লাগছে। এইভাবে রাত কেটে গেল। দিনের আলোয় ওরা চারিদিকে তাকিয়ে দেখল গ্রাম থেকে বেশ অনেক দূরে এসে পড়েছে। এখানে আর ধরা পড়বার ভয় নেই। সদাশিব চারদিকের দৃশ্য ভালো করে দেখে রাস্তা ঠিক করে নিল। ওই চূড়াটার পাশ দিয়ে উপত্যকা পেরিয়ে সোজা দক্ষিণ দিকে গেলে কাল দুপুরবেলা নাগাদ তারা চাকন দুর্গে পৌঁছতে পারবে। শিবাজি হুকুম দিয়েছেন ফেরার সময় চাকন দুর্গ হয়ে ফিরতে। সঙ্গে যদি কুঙ্কুও আছে, তবু হুকুম তামিল করতেই হবে, প্রভুর আদেশ। সে কুঙ্কুকে বলল, সকালবেলা যতক্ষণ রোদ চড়া না হয় ততক্ষণ চলব। দুপুরবেলা কোনো গুহা বা গাছতলায় আশ্রয় নেব। তারপর বিকালবেলা আবার চলব, যতক্ষণ না অন্ধকার হয়ে যায়। কি বলিস? কুঙ্কু সায় দিল, হ্যাঁ, সেই ভালো। ঘোড়া আবার চলল। দুপুরবেলা পাহাড়ের একটা খোঁজের মধ্যে তারা একটা গুহা পেয়ে গেল। সেখানে কাঁঠাল খেয়ে সারা দুপুর খুব ঘুমোলো। বিকালবেলা রোদ্দুর পড়লে আবার চলা শুরু করলো। সন্ধে হলো। আকাশে সরু এক ফালি চাঁদ দেখা দিয়েছে। তার আলোতে কিছুক্ষণ চলবার পর তারা একটা উপত্যকায় পৌঁছলো। বড় বড় কয়েকটা গাছ আছে, এখানেই রাত কাটাতে হবে। ঘোড়া ছেড়ে দিয়ে তারা গাছে উঠল। গাছের ওপর কখনো জেগে, কখনো ঘুমিয়ে, কখনো ফিসফিস গল্প করে তাদের রাত কেটে গেল। ভোরবেলা পেরিয়ে দুপুরের কিছু আগে তারা চাকন দুর্গের কাছে পৌঁছল। সূর্যের আলোয় পাথরের দুর্গ ঝকঝক করছে। খোলা তোরণের সামনে প্রহরীরা বল্লম হাতে দাঁড়িয়ে আছে। পাশের গ্রামে লোকজন কাজকর্ম করছে। হয়তো সহস্র বুদ্ধি ওদের মধ্যে আছে।
সদাশিব একটি গাছের আড়ালে গিয়ে ঘোড়া দাঁড় করালো। কুঙ্কুকে বলল, কুঙ্কু, তুই এই গাছের পিছনে লুকিয়ে বসে থাক, আমি একবার দুর্গটা দেখে আসি। ভয় পাসনি? আমি যাব আর আসবো। আচ্ছা বলে কুঙ্কু ঘোড়া থেকে নেমে গাছতলায় বসল। সদাশিব ঘোড়া চালালো। দুর্গ তোরণে 5 জন প্রহরী দাঁড়িয়ে আছে, কিন্তু সেদিন যারা ছিল তারা না। সদাশিব তাদের সামনে ঘোড়া দাঁড় করিয়ে বলল, আমি কয়েকদিন আগে এসেছিলাম কাজের খোঁজে, তখন কিল্লাদারের সঙ্গে দেখা হয়নি। আজ দেখা হবে কি? প্রহরীরা একসঙ্গে হেসে উঠল। তারপর শিবাজি বেরিয়ে এলেন দুর্গের ভিতর থেকে। হেসে বললেন, কিরে, তুই এরই মধ্যে ফিরে এলি? সদাশিব হাঁ করে চেয়ে রইল। তারপর লাফিয়ে ঘোড়া থেকে নেমে শিবাজির কাছে গিয়ে দাঁড়ালো। রাজা, তুমি এখানে? শিবাজি তার কাঁধে হাত রেখে বললেন, চাকন দুর্গ কাল রাত্রে দখল করেছি। দখল করেছ? লড়াই হয়েছিল? লড়াইয়ের দরকার হয়নি। তবে কি করে দখল করলে রাজা? খুব সহজে। তোর হাতে ফিরঙ্গজির নামে যে চিঠি দিয়েছিলাম, তুই ভারী চালাকি করে ফিরঙ্গজিকে চিঠি দিয়েছিলি। আগুনের ত্রিশূল, সব শুনেছি আমি ওনার মুখে, বলে শিবাজি সদাশিবের পিঠ চাপড়ে দিলেন। তারপর চিঠিতে লেখা ছিল ফিরঙ্গজি যেন রাত্রিরে ঘরের জানলা খুলে রাখে আর জানলা থেকে একটা দড়ি ঝুলিয়ে রাখে। ফিরঙ্গজি তাই রেখেছিল। কাল দুপুর রাত্রিরে আমি 50 জন মাওলা নিয়ে দড়ি বেয়ে একে একে ফিরঙ্গজির ঘরে ঢুকলাম। তারপর আর কি, ওরা যখন দেখলো আমরা দুর্গে ঢুকে পড়েছি, তখন আর লড়াই করলো না, আত্মসমর্পণ করলো। এক ফোঁটা রক্তপাত হলো না, দুর্গ দখল হয়ে গেল। সদাশিব চমৎকৃত হয়ে চেয়ে রইল। শিবাজি বললেন, এবার তোর খবর বল, গায়ের পাটিল তোকে ধরেছিল? শিবাজি হেসে বলল, ধরেছিল, সে অনেক কথা। রাজা, গ্রাম থেকে একটা জিনিস এনেছি, তুমি দেখবে। কি জিনিস এনেছিস? এক্ষুনি আনছি, বলে সদাশিব ঘোড়ার পিঠে চড়ে ছুটে চলে গেল। কিছুক্ষণ পরে এক হাতে ঘোড়ার লাগাম, অন্য হাতে কুঙ্কুর হাত ধরে শিবাজির সামনে এসে দাঁড়ালো। শিবাজি অবাক হয়ে বললেন, এ কি রে, মেয়ে কোথায় পেলি? সদাশিব বলল, বিঠ্ঠল পাটিলের মেয়ে কুঙ্কু। ওর বাপ এক বুড়ো মহাজনের সঙ্গে ওর বিয়ে দিচ্ছিল, তাই ও আমার সঙ্গে পালিয়ে এসেছে। কুঙ্কু লজ্জায় চোখ নিচু করে রইল। শিবাজি হো হো করে হেসে উঠলেন, তুই কি রে, আগের বারে পাটিলের ঘোড়া চুরি করে পালিয়েছিলি, এবার তার মেয়ে চুরি করে আনলি। এখন কি করবি ওকে নিয়ে? ও তো আর ঘোড়া নয় যে ঘোড়াশালে বেঁধে রাখবি। সদাশিব বলল, কুঙ্কুকে জিজা মায়ের কাছে রেখে দেব। শিবাজি বললেন, সে কথা মন্দ নয়। মার কথায় মনে পড়ল, মা পুনায় এসেছেন, তুই তাহলে আর এখানে থেকে কি করবি? কুঙ্কুকে নিয়ে পুনায় চলে যা, খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়, সন্ধ্যের আগেই পুনা পৌঁছে যাবি। আমি এখানকার সব ব্যবস্থা করে কাল ফিরব। সদাশিব বলল, এখন যুদ্ধ টুদ্ধ হবে না? শিবাজি হেসে বললেন, ভয় নেই, তোকে ছেড়ে আমি যুদ্ধে যাব না। এবছর বর্ষার আগে আর যুদ্ধ হবে না। আয়, তোরা ভেতরে আয়। ওদের দুর্গের ভিতরে নিয়ে গিয়ে শিবাজি একটি লোককে ডেকে বললেন, সদাশিবের দিকে আঙুল দেখিয়ে, একে চিনতে পারো? লোকটির মজবুত চেহারা, গালে গালপাট্টা, বয়স আন্দাজ 40। সে সদাশিবের পানে চেয়ে থেকে মাথা নেড়ে বলল, না, চিনি না তো। শিবাজি সদাশিবকে বললেন, তুই ওকে চিনতে পারিস? সদাশিব হেসে বলল, চেহারা দেখে চিনতে পারিনি,
কিন্তু গলা শুনে চিনেছি, ফিরাঙ্গাজি নার্সালা। শিবাজি বললেন, ফিরাঙ্গাজি, তুমি ওকে চিনতে পারলে না? ও সদাশিব, যে আগুনের ত্রিশূল জ্বেলেছিল। ফিরাঙ্গাজি এসে সদাশিবকে জড়িয়ে ধরল। এতটুকু ছেলে, সে রাত্রে অন্ধকারে তোমার মুখ দেখতে পাইনি। সদাশিব বলল, আমিও পাইনি। শিবাজি বললেন, কিন্তু কাজ হয়ে গেছে। তারপর শিবাজি সদাশিবকে নিয়ে খেতে বসলেন। কুঙ্কুকে ফিরাঙ্গাজির স্ত্রী হাত ধরে নিজের ঘরে নিয়ে গেলেন। সদাশিব খেতে খেতে শিবাজিকে নিজের ভ্রমণ বৃত্তান্ত বলল। ডাকাতদের কথা শুনে শিবাজি বললেন, মহারাষ্ট্র দেশে অরাজকতা চলছে। সমস্ত দেশ নিজের কবলে না আনতে পারলে এ উৎপাত দূর হবে না। ফিরাঙ্গাজি বলল, সারা দেশ তোমার মুখের পানে চেয়ে আছে। কবে তুমি রাজা হয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে? শিবাজি কিছুক্ষণ শূন্য পানে চেয়ে রইলেন। তারপর আস্তে আস্তে বললেন, তার এখনো দেরি আছে ফিরাঙ্গাজি। দুপুর কেটে গেল। তখন সদাশিব একটা নতুন তাজা ঘোড়ার পিঠে চড়ে বসল। কুঙ্কুকে নিজের পিছনে বসালো। শিবাজি তাদের সঙ্গে দুজন সশস্ত্র সওয়ার দিলেন। তারা পুনা পর্যন্ত ওদের পৌঁছে দিয়ে আসবে। দুর্গের তোরণ দিয়ে বেরিয়ে সদাশিব দেখল সহস্রবুদ্ধি দাঁড়িয়ে আছে। তার একান থেকে ওকান পর্যন্ত হাসি। সে বলল, হি হি, তুমি এসেছ, আমি দেখেছি। তোমার সঙ্গে ওকে? সদাশিব বলল, ও আমার গ্রামের মেয়ে। তোমার গ্রামের খবর কি? মহাজন বিয়ে করেছে? সহস্রবুদ্ধি বলল, এখনো ফেরেনি, বউ নিয়ে তবে তো ফিরবে। সদাশিব বলল, বউ কোথায়? বউ তো পালিয়েছে। কোথায় পালালো? এই যে আমার সঙ্গে, বলে সদাশিব হাসতে হাসতে গোড়া ছুটিয়ে দিল। সহস্রবুদ্ধি কিছুক্ষণ হাঁ করে রইল। তারপর লাফাতে লাফাতে গ্রামের পানে ছুটল। এমন জবর খবর গ্রামের লোককে না দিয়ে কি থাকা যায়? সেদিন সূর্যাস্তের সময় সদাশিব কুঙ্কুকে নিয়ে পুনায় পৌঁছল। মা জিজাবাই তখন মহলে ছিলেন। সদাশিবকে দেখে বললেন, এলি, চাকন দুর্গের খবর কিছু জানিস? সদাশিব বলল, জানি মা, আমি চাকন দুর্গ থেকেই আসছি। রাজা দুর্গ দখল করেছেন, এক ফোঁটা রক্তপাত হয়নি। কাল তিনি ফিরবেন। জিজাবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে কুঙ্কুর দিকে চাইলেন। সদাশিব তার কাছে এগিয়ে গিয়ে বলল, মা, গ্রাম থেকে তোমার জন্য একটা চাকরানি এনেছি। ওর নাম কুঙ্কু। ওর কথা তোমাকে বলেছি। ভারী ভালো মেয়ে। ওর বাবা একটা বুড়ো মহাজনের সঙ্গে ওর বিয়ে দিচ্ছিল। ও আমার সঙ্গে পালিয়ে এসেছে। ওকে তুমি নিজের কাছে রেখো মা। ও তোমার পা টিপে দেবে, পাকা চুল তুলবে, যা বলবে সব করবে। জিজাবাই কুঙ্কুকে কোলের কাছে টেনে নিলেন। তার মুখখানি ভালো করে দেখে বললেন, ভারী মিষ্টি মুখখানি। তুমি আমার কাছে থাকবে? কুঙ্কু ছল ছল চোখে ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ, থাকব। সদাশিব তখন আগ্রহ ভরে বলল, মা, ওর বিয়েটা তো ভেস্তে গেল। তা তুমি একটা দেখে শুনে ওর ভালো বিয়ে দিয়ে দিও, যেন খুব ভালো বর হয়। জিজাবাই বললেন, তুই ভাবিস নি, খুব ভালো বরের সঙ্গে ওর বিয়ে দেব। এই বলে তিনি ওদের পানে চেয়ে মুখ টিপে হাসলেন।